তোর বাবা নেই, তুই একা, তাই বুঝি সবাই তোকে মায়া দেখাবে? আমার বাবা মা আমার, তারা শুধু আমাকে ভালোবাসবে। এত খাচ্ছিস কেন? আমাদের বাড়িতে এসেছিস বলে কি সব খেয়ে শেষ করে দিবে নাকি? মেঘলা, ছি, এমন কথা বলতে নেই। ও তোমার ভাই, ও কেন খারাপ হবে? ভাই নয় আমার, তোমরা শুধু ওর কথাই বলো ওকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। অর্ডার অর্ডার অর্ডার। আদালত কক্ষটি থমথমে, ভেতরে এক অদ্ভুত নীরবতা, যা ভেঙে যাচ্ছিল শুধু ফিসফাস আর নথিপত্রের খসখস শব্দে। ঠিক মাঝখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ৮ বছরের একটি ছেলে, আবির আহমেদ। তার নিষ্পাপ চোখ দুটোয় রাজ্যের ভয় আর বিস্ময় মেশানো। সে তাকিয়ে আছে এজলাসের দিকে, যেখানে বিচারক বসে আছেন। আবিরের একপাশে দাঁড়িয়ে তার বাবা, জনাব আনোয়ার হোসেন, একজন সফল ব্যবসায়ী। কিন্তু আজ তার মুখে ব্যবসার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত ছাপ নেই, আছে গভীর এক কষ্টের ছায়া। অন্য পাশে দাঁড়িয়ে আবিরের মা, মিসেস সালমা বেগম। তার মুখে দৃঢ়তা, চোখে চোখ না রাখার এক অদ্ভুত চেষ্টা। আবিরের ছোট হাতটি শক্ত করে ধরে আছেন বাবা আনোয়ার হোসেন। আবির তার বাবার হাতের স্পর্শে কিছুটা ভরসা খুঁজে পাচ্ছে বটে, কিন্তু এই অচেনা পরিবেশ, অচেনা মানুষের ভিড় তাকে আরো বেশি গুটিয়ে দিচ্ছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে ধ্বনি উঠল, অর্ডার অর্ডার অর্ডার। কক্ষ জুড়ে নেমে এলো পিনপতন নীরবতা। সবাই নড়ে চড়ে বসলো। আবিরের ছোট্ট বুকটা ধুকপুক করে উঠল। সে বাবার দিকে তাকালো। আনোয়ার হোসেন তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে হালকা চাপ দিলেন আবিরের হাতে। বিচারক জনাব জাওয়াদ খান একজন অভিজ্ঞ এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি আবিরের বাবার দীর্ঘদিনের বন্ধুও বটে, কিন্তু আজ এজলাসে বসে তিনি শুধু বিচারক। তার মুখেও বেদনার ছাপ স্পষ্ট। বন্ধুর এমন পরিস্থিতিতে রায় দেওয়া কতটা কঠিন সেটা কেবল তিনিই জানেন। তিনি নথিপত্র দেখছিলেন। সালমা বেগমের পক্ষের উকিল ব্যারিস্টার রশিদ সাহেব উঠে দাঁড়ালেন, তার চোখে মুখে আত্মবিশ্বাস। ইওর অনার, আমার মক্কেল মিসেস সালমা বেগম তার স্বামী জনাব আনোয়ার হোসেনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। বছরের পর বছর ধরে চলা এই নির্যাতন তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি এই সম্পর্ক থেকে মুক্তি চান। আনোয়ার হোসেনের পক্ষের উকিল ব্যারিস্টার কামাল সাহেব শান্তভাবে বসেছিলেন। ব্যারিস্টার রশিদ তার বক্তব্য চালিয়ে গেলেন, সাজানো অভিযোগগুলো বর্ণনা করে চললেন সাবলীলভাবে। আবির কিছুই বুঝতে পারছিল না, শুধু দেখছিল তার মায়ের মুখে কোনো ভাবান্তর নেই। বাবার মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ব্যারিস্টার কামাল সাহেব উঠে দাঁড়ালেন, তার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ। ইওর অনার, আমার মক্কেল জনাব আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, বরং আসল সত্য সম্পূর্ণ ভিন্ন। ব্যারিস্টার কামাল এবার ফ্ল্যাশব্যাকে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা শুরু করলেন, কিন্তু সেটা আইনের ভাষায়, প্রমাণের ভিত্তিতে। তার বর্ণনা অনুযায়ী, মিসেস সালমা বেগম নিজেই পরকীয়ায় লিপ্ত ছিলেন। জনাব আনোয়ার হোসেন যখন বিষয়টি জানতে পারেন, তিনি চেষ্টা করেছিলেন সম্পর্কটিকে বাঁচাতে, পরিবারকে ধরে রাখতে। তিনি শত অপমান সহ্য করেও সালমা বেগমকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সালমা বেগম সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, সম্ভবত তার নতুন সম্পর্কের টানে। তিনি ডিভোর্সের উদ্যোগ নেন এবং ছেলেকে বাবার কাছে রেখে বাপের বাড়ি চলে যান। এরপর তিনি আনোয়ার হোসেনকে সামাজিকভাবে বিয়ে করার জন্য এবং আবিরের ভবিষ্যৎ কাস্টাডিতে নিয়ে ফায়দা লোটার উদ্দেশ্যেই মিথ্যা মামলাটি দায়ের করেন। ব্যারিস্টার রশিদ সাথে সাথে আপত্তি জানালেন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলের চরিত্র হনন করা হচ্ছে। জাওয়াদ খান শান্তভাবে বললেন, ওভাররুলড। ব্যারিস্টার কামাল, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান প্রমাণের ভিত্তিতে। ব্যারিস্টার কামাল চললেন। তিনি একে একে প্রমাণগুলো পেশ করতে শুরু করলেন। সালমা বেগমের মোবাইল ফোনের কল রেকর্ড, যা থেকে অন্য একজন ব্যক্তির সাথে তার দীর্ঘ কথোপকথন এবং গভীর সম্পর্কের ইঙ্গিত মেলে। কিছু টেক্সট মেসেজ যা সম্পর্কটিকে আরও স্পষ্ট করে দেয়। কিছু সাক্ষীর জবানবন্দি, যারা সালমা বেগমকে সেই ব্যক্তির সাথে ভিন্ন জায়গায় দেখেছেন। যখন এই প্রমাণগুলো দেখানো হচ্ছিল, সালমা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চোখ নামিয়ে নিলেন। আনোয়ার হোসেনের মুখে কষ্টের সাথে এক ধরনের তিক্ততা ফুটে উঠল।
আবির দেখছিল তার মায়ের চোখ ছলছল করছে, কিন্তু সেটা অনুতাপের কান্না কিনা তা বোঝার বয়স তার হয়নি। ব্যারিস্টার কামাল এবার আনোয়ার হোসেনের পক্ষে বললেন, ইওর অনার, আমার মক্কেল তার স্ত্রী এবং সন্তানের প্রতি সবসময় দায়িত্বশীল ছিলেন। তিনি এই পরিবারকে কতটা ভালোবাসেন তার প্রমাণস্বরূপ তিনি বারবার চেষ্টা করেছেন সম্পর্কটি ঠিক করার, সালমা বেগমকে ফিরিয়ে আনার, কিন্তু সালমা বেগমই এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছেন। তিনি যে নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাপেক্ষ কোনো প্রমাণ নেই। মেডিকেল রিপোর্টে কোনো সাক্ষী, জবানবন্দি কিছুই নেই যা তার অভিযোগকে সমর্থন করে। এরপর সালমা বেগমের সাক্ষ্য নেওয়ার পালা এলো। তিনি কাঠগোড়া দাঁড়ালেন। আবির তার মায়ের দিকে তাকিয়ে রইল। জাওয়াত খান শান্তভাবে প্রশ্ন করলেন, মিসেস সালমা বেগম, আপনার অভিযোগগুলো কি সত্য? সালমা বেগম নিচু গলায় বললেন, হ্যাঁ ইওর অনার, উনি আমার উপর অনেক অত্যাচার করেছেন। ব্যারিস্টার কামাল এবার তাকে জেরা করতে শুরু করলেন। মিসেস সালমা বেগম, আপনি বলছেন আপনার স্বামী আপনার উপর শারীরিক নির্যাতন করেছেন। কবে, কখন এবং কিভাবে এই নির্যাতন হয়েছেন বিস্তারিত একটু বলুন। সালমা বেগম আমতা আমতা করতে লাগলেন। নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না, শুধু কিছু অভিযোগ করলেন। ব্যারিস্টার কামাল আরও তীক্ষ্ণ হলেন। আপনি কি ডাক্তারের কাছে গিয়েছেন? মেডিকেল সার্টিফিকেট আছে আপনার কাছে? না, মানে ব্যথা হতো খুব, কিন্তু ডাক্তারের কাছে যায়নি। তাহলে আপনার অভিযোগের সাপেক্ষে আপনার কাছে কি এমন প্রমাণ আছে? সালমা বেগম নীরব রইলেন। আচ্ছা, এবার আপনার কল রেকর্ডের ব্যাপারে আসা যাক। ব্যারিস্টার কামাল একটি কাগজ দেখিয়ে বললেন, এই যে দেখুন, এই নাম্বারটিতে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন। এমনকি জানাব আনোয়ার হোসেন যখন আপনাকে বোঝানোর চেষ্টা করেছিল তখন আপনি ওই ব্যক্তির সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। ইনি কে? সালমা বেগমের মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি চুপ করে রইলেন। জাওয়াত খান এবার কিছুটা কঠিন সুরে বললেন, উত্তর দিন মিসেস সালমা বেগম। সালমা বেগম নিচু স্বরে বললেন, উনি উনি আমার একজন পরিচিত। ব্যারিস্টার কামাল জোর দিয়ে প্রশ্ন করলেন, পরিচিত? পরিচিতর সাথে কি মানুষ গভীর রাতও এত লম্বা সময় ধরে কথা বলে, বিভিন্ন জায়গায় একসাথে দেখা করে, আপনার স্বামীর অনুপস্থিতিতে দিনের পর দিন তার সাথে সময় কাটায়? সালমা বেগম মাথা নিচু করে নিলেন, কোনো উত্তর দিলেন না। এরপর জবানবন্দি দিলেন আনোয়ার হোসেন। তিনি কাঠগোড়ায় দাঁড়ালেন। তার চোখ ছলছল করছিল। আবির তার বাবাকে এমন অসহায় অবস্থায় আগে দেখেনি। জাওয়াত খান বন্ধুর দিকে তাকালেন। তার নিজেরও কষ্ট হচ্ছিল। তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন, জনাব আনোয়ার হোসেন, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। আপনার কি কিছু বলার আছে? আনোয়ার হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। ইওর অনার, আমি আমি সালমাকে খুব ভালোবাসতাম, এখনও বাসি। অন্তত আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। যখন আমি জানতে পারলাম তার অন্য সম্পর্ক আছে, আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু রাগ করিনি। শুধু তাকে বোঝাতে চেয়েছি, আমি চেয়েছি সে ভুল পথ থেকে ফিরে আসুক। আমি আবিরকে নিয়ে একটি সুখী পরিবার চেয়েছিলাম। আমি কখনো তার ওপর নির্যাতন করিনি, কখনো না। কথাগুলো বলতে বলতে আনোয়ার হোসেনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি হাত বাড়িয়ে আবিরের দিকে ইশারা করলেন। আমার ছেলে, ও সব দেখেছে। অন্তত আমি চেষ্টা করেছি পরিবারটাকে বাঁচাতে, এটা ও জানে। আবির বাবার কান্না দেখে অস্থির হয়ে উঠল। সে বাবার হাত আরো শক্ত করে ধরল। জাওয়াত খান সবকিছু শুনছিলেন। প্রমাণগুলো তার সামনে ছিল। সালমা বেগমের অভিযোগের সপক্ষে কোনো জোরালো যুক্তি বা প্রমাণ ছিল না, কিন্তু তার পরকীয়ার সম্পর্ক ছিল দিনের আলোর মতো স্পষ্ট। আনোয়ার হোসেনের সততা এবং পরিবার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা তার বক্তব্যে ফুটে উঠেছিল। উভয় পক্ষের আইনজীবীদের শেষ যুক্তি শোনার পর জাওয়াত খান রায় দেওয়ার জন্য প্রস্তুত হলেন। আদালত কক্ষে আবার সেই চাপা উত্তেজনা। আবির তার বাবার কোটের প্যান্ট শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। জাওয়াত খান নথিপত্র একপাশে রেখে দিলেন। তিনি আবিরের দিকে একবার তাকালেন, তারপর আনোয়ার হোসেন এবং সালমা বেগমের দিকে। তার কণ্ঠে আইনের দৃঢ়তা থাকলেও ছিল এক ধরনের বেদনা। জাওয়াত খান রায় ঘোষণা করতে শুরু করলেন। আদালত সমস্ত প্রমাণ, সাক্ষ্য এবং উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে। মিসেস সালমা বেগমের আনা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সপক্ষে আদালত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। অন্যদিকে জনাব আনোয়ার হোসেনের দাখিলীকৃত প্রমাণাদি এবং সাক্ষীদের জবানবন্দি থেকে স্পষ্টতই প্রতীয়মান হয়
যে মিসেস সালমা বেগম নিজেই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। আবির বাবার পায়ের সাথে সেটে দাঁড়িয়েছিল। সে শুধু দেখছিল জাওয়াত আঙ্কেলের মুখটা খুব গম্ভীর দেখাচ্ছে। জাওয়াত খান বলে চললেন, জনাব আনোয়ার হোসেন এই সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু মিসেস সালমা বেগমের অনীহা এবং মিথ্যা অভিযোগ পরিস্থিতিকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। যেহেতু এই সম্পর্কের ভিত্তি নষ্ট হয়ে গেছে এবং এক পক্ষ সম্পর্কটি আর রাখতে ইচ্ছুক নয়, তাই আদালতের কাছে বিবাহ বিচ্ছেদের মঞ্জুর করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আবিরের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। রায়টা ঠিক কি সে পুরোপুরি না বুঝলেও পরিবেশের গাম্ভীর্য আর বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল কিছু একটা খুব খারাপ হচ্ছে। জাওয়াত খান চূড়ান্ত ঘোষণা করলেন, সমস্ত দিক বিবেচনা করে এবং দাখিলীকৃত প্রমাণাদির ভিত্তিতে আদালত জনাব আনোয়ার হোসেন এবং মিসেস সালমা বেগমের বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিচ্ছে। এই মুহূর্ত থেকে তাদের বৈবাহিক সম্পর্কের আইনগত সমাপ্তি ঘটল। রায় ঘোষণার সাথে সাথে আদালত কক্ষে মৃদু গুঞ্জন উঠল। আবির যেন কিছু শুনতে পেল না। তার পৃথিবীটা সাডেনলি দুভাগ হয়ে গেল। এক ভাগ তার বাবা, অন্য ভাগ তার মা। আর এই রায় যেন সেই দুটো ভাগকে চিরকালের জন্য আলাদা করে দিল। আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা বাবা বলে সে চিৎকার করে বাবার কোমর জড়িয়ে ধরল। আনোয়ার হোসেন রায় শুনে পাথর হয়ে গিয়েছিলেন। ছেলের কান্না শুনে তার ঘোর কাটল। তিনি সঙ্গে সঙ্গে আবিরকে কোলে তুলে নিলেন, শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। তার নিজের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছিল। তিনি ছেলের কপালে চুমু খেলেন। আনোয়ার হোসেন ফিসফিস করে বললেন, চুপ বাবা চুপ, আমি তো আছি। কিন্তু তার কণ্ঠ কান্নায় ভেঙে যাচ্ছিল। সালমা বেগম রায় শুনে দাঁড়িয়েই ছিলেন। তিনি আবিরের দিকে একবার তাকালেন, কিন্তু সেই দৃষ্টিতে কেমন যেন শূন্যতা ছিল। আবিরের কান্না দেখেও তার মুখে বিশেষ পরিবর্তন এলো না। তিনি ধীরে ধীরে আদালত কক্ষ থেকে বেরিয়ে গেলেন। আবির তার চলে যাওয়া দেখল, তার কান্না আরও বাড়ল। জাওয়াত খান এজলাসে বসে আবির আর আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে রইলেন। বন্ধুর এই পরিণতি আর শিশুটির কান্না দেখে তার বুক ফেটে যাচ্ছিল। কিন্তু আইনের কাছে তিনি অসহায় ছিলেন। তিনি তার দায়িত্ব পালন করেছেন। আনোয়ার হোসেন কাঁদতে থাকা আবিরকে বুকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। আদালতের কার্যক্রম শেষ। মানুষজন বেরিয়ে যাচ্ছে। আবিরের কান্নার শব্দ সেই কক্ষে অনুরণিত হচ্ছিল। আজ থেকে তার জীবনটা বদলে গেল। তার আশ্রয় এখন কেবলই তার বাবা, জনাব আনোয়ার হোসেন, যিনি একাধারে একজন সফল ব্যবসায়ী এবং আজ থেকে একজন একক পিতা। আবির শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরেছিল, যেন এই মানুষটিকে হারালে তার আর কিছুই থাকবে না। আনোয়ার হোসেন ছেলের ভেজা চুলগুলো বিলি করে দিচ্ছিলেন আর প্রতিজ্ঞা করছিলেন আবিরকে তিনি তার জীবনের সবটুকু দিয়ে আগলে রাখবেন। আদালতের সেই কক্ষ যেখানে তাদের পরিবার ভেঙে গেল, সেখানে পিতা পুত্রের এক নতুন কঠিন যাত্রার সূচনা হলো। আবিরের কান্নার আওয়াজের সাথে মিশে যাচ্ছিল আনোয়ার হোসেনের চাপা কান্নার ভবিষ্যতের অনিশ্চয়তা। সময় গড়িয়েছে। আদালতের সেই ভয়ঙ্কর দিনটার পর 2 বছর কেটে গেছে। আবির আহমেদ এখন 8 বছরের প্রাণবন্ত ছেলে। বাবার ভালোবাসা আর যত্নে সে অতীতের ভয়াবহ স্মৃতিগুলো কিছুটা ভুলতে পেরেছে। আনোয়ার হোসেন তার পুরো জগৎ এখন ছেলেকে ঘিরে। ব্যবসা সামলানোর পাশাপাশি আবিরের জন্য সময় বের করাটা তার প্রধান কাজ। তাদের ছোট সংসারটা ভালোবাসা আর নির্ভরতায় ভরা। ধানমন্ডির বিশাল বাড়ির একপাশে আবিরের পড়ার ঘর। দুপুরবেলা আবির মেঝেতে একটা প্লেন নিয়ে খেলছিল আর আনোয়ার হোসেন পাশে ইজি চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ আবির বাবার দিকে ছুটে এলো। আবির মুখ ভার করে বলল, বাবা বাবা দেখো তো আমার প্লেনটা উঠছে না কেন? আনোয়ার হোসেন খবরের কাগজটা ভাঁজ করে রেখে আবিরের দিকে মনোযোগ দিলেন। তিনি আবিরের হাত থেকে প্লেনটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন একটা ডানা একটু ভেঙে গেছে। আনোয়ার হোসেন আবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার মুখে স্নেহমাখা হাসি, কিন্তু চোখে মুখে রাজ্যের ক্লান্তি। ব্যবসার চাপ খুব বেড়েছে ইদানিং, আনোয়ার হোসেন বললেন নরম গলায়। ও, এটা তো একটু ভেঙে গেছে। বাবা দাঁড়াও দেখি এটাকে ঠিক করা যায় কিনা। আবির বাবার পাশে বসলো। আনোয়ার হোসেন তার ড্রয়ার থেকে আঠা আর টেপ বের করলেন। তিনি যত্ন করে প্লেনটার ভাঙা ডানাটা জোড়া লাগাতে লাগলেন। আবির বাবার মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা তোমার কি অনেক কষ্ট হয়? তুমি ইদানিং এত টায়ার্ড থাকো কেন? আনোয়ার হোসেন ছেলের মাথা আরেকটা চুমু খেলেন। কই না তো বাবা, আমি তো একদম ঠিক আছি। তোমার জন্য কাজ করতে আমার একটুও কষ্ট হয় না।
বরং তুমি যখন মন দিয়ে পড়াশোনা করো, খেলে বেড়াও, হাসি খুশি থাকো, তখন আমার সব ক্লান্ত দূর হয়ে যায়। সত্যি? একদম সত্য। আনোয়ার হোসেন নিশ্চিত করলেন। তিনি প্লেনটা ঠিক করে আবিরের হাতে দিলেন। নাও এবার দেখি উঠছে কিনা। আবির প্লেনটা নিয়ে খুশি মনে খেলতে শুরু করলো। আনোয়ার হোসেন আবার খবরের কাগজটা খুললেন, কিন্তু তার মন যেন অন্য কোথাও। ইদানিং কিছু ব্যবসায়িক প্রতিপক্ষ তাকে নিয়ে বেশ ঝামেলা করছে। তিনি অবশ্য চিন্তা করছেন না, তিনি সততার সাথে ব্যবসা করেন, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আবিরের মুখের দিকে তাকালে তার ভেতরে একটা অজানা ভয় উকি দেয়। আবির ছাড়া তার আর কেউ নেই এই পৃথিবীতে। আবির আবার বাবার মনোযোগ আকর্ষণ করলো। বাবা, আমরা কবে মামা বাড়ি যাব? মার সাথে দেখা করতে ইচ্ছে করছে। আনোয়ার হোসেনের মুখের হাসিটা মিলিয়ে গেল। আবির তখনও বোঝেনি তার মা কেন তাদের ছেড়ে চলে গেছে, কেন তাদের আর একসাথে থাকা হবে না। আনোয়ার হোসেন তাকে যতটা সম্ভব স্বাভাবিকভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু একটা 8 বছরের শিশুর পক্ষে সেটা পুরোপুরি বোঝা সম্ভব নয়। আনোয়ার হোসেন আবিরকে কাছে টেনে নিলেন। বাবা, মামা বাড়িতেও অনেক দূরে, আর মা এখন সেখানে থাকেন। আমরা তো এখানে ভালোই আছি, তাই না? তোমার যা কিছু দরকার আমি তো এনে দেই। আমরা একসাথে খেলা করি, বই পড়ি। কিন্তু মা নেই কেন বাবা? মার কাছে যাব না? আবির নিষ্পাপ চোখে জানতে চাইল। আনোয়ার হোসেন কি উত্তর দেবেন ভেবে পেলেন না। এই প্রশ্নটা তার বুকের ভেতরটা ছিঁড়ে দেয়। তিনি দীর্ঘশ্বাস চাপলেন। মা এখন সেইখানেই থাকেন, ভালোবাসেন বাবা। আমরা মাঝে মাঝে ফোন করব, কেমন? তুমি মন খারাপ করো না। আচ্ছা বাবা, ঠিক আছে। আবির বাবার মুখ দেখে আর কথা বাড়ালো না। সে আবার প্লেন নিয়ে ব্যস্ত হয়ে গেল। আনোয়ার হোসেন ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এইটুকুই তার জগৎ, তার সব স্বপ্ন, সব ভবিষ্যৎ এই ছেলেটাকে ঘিরে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আবিরকে তিনি কখনো বুঝতে দেবেন না যে সে তার মাকে হারিয়েছে। তিনি বাবা এবং মা দুটোই হয়ে থাকবেন আবিরের জন্য। সেদিন রাতে আবির বাবার বুকের কাছে ঘুমিয়েছিল, এটা তাদের অভ্যাস। আনোয়ার হোসেন আবিরকে শক্ত করে ধরে ঘুমোচ্ছিলেন। বাইরে ঝড় শুরু হয়েছিল, বাতাসের শস্য শব্দ আর বৃষ্টির জোর আওয়াজ। আবির ঘুমের মধ্যে বাবার জামা শক্ত করে চেপে ধরেছিল। হঠাৎ একটা বিকট শব্দে আনোয়ার হোসেনের ঘুম ভেঙে গেল। কিসের যেন ঝনঝন আওয়াজ। তিনি ধর্মড় করে উঠে বসলেন। আবিরের শব্দে চমকে জেগে উঠেছে। আবির ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আনোয়ার হোসেন আবিরকে বুকে জড়িয়ে ধরে বললেন, কিছু না বাবা, বোধে হয় ঝড়ে কিছু ভেঙেছে। তুমি এখনই চুপ করে শুয়ে থাকো, আমি দেখে আসছি। আনোয়ার হোসেন আবিরকে বিছানায় শুইয়ে দিয়ে সাবধানে দরজা খুলে বাইরে এলেন। বিশাল বাড়িটা তখন অস্বাভাবিক নীরব, শুধু ঝড় আর বৃষ্টির আওয়াজ। তিনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলেন। লাইট জ্বলছিল না, টর্চ লাইট হাতে নিলেন। হঠাৎই একটা চিৎকার, মানুষের আর্তনাদ। আনোয়ার হোসেনের বুক কেঁপে উঠল। তিনি দৌড়ে ড্রয়িং রুমের কাছে গেলেন। আবির বিছানায় ভয়ে গুটিসুটি মেরে বাবার জন্য অপেক্ষা করছিল। সেও চিৎকারটা শুনতে পেল। তার ছোট্ট বুকটা ধুকপুক করছিল। ড্রয়িং রুমের ভেতরে আবছা অন্ধকারে আনোয়ার হোসেন দেখলেন কয়েকজন লোক ধস্তাধস্তি করছে। তিনি কিছু বোঝার আগেই পেছন থেকে কেউ একজন তার মাথায় সজোরে আঘাত করলো। আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়লেন। তার হাত থেকে টর্চ লাইট ছিটকে গেল। আবির আর থাকতে পারল না। সে বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে এলো। সে বাবা বাবা বলে ডাকতে যাচ্ছিল, কিন্তু ভয়ে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সে দেখলো ড্রয়িং রুমের দরজা খোলা। আবছা আলোয় সে তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখল। কিছু লোক দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে, তাদের মুখ দেখা যাচ্ছিল না। বাবা। আবির চিৎকার করে ড্রয়িং রুমের দিকে দৌড়ে গেল। সে বাবা নিথর দেহের কাছে হাঁটু গেড়ে বসলো। বাবা, তোমার কি হয়েছে? ওঠো বাবা। আবির বাবাকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু আনোয়ার হোসেন নিথর পড়েছিলেন। আবিরের ছোট্ট হাত রক্তে ভিজে যাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না, শুধু তার বাবাকে ডাকছিল আর কাঁদছিল। কিছুক্ষণের মধ্যেই বাড়ির দারোয়ান, ম্যানেজার আর অন্য কাজের লোকেরা ছুটে এলো। লাইট জ্বলে উঠল। ভয়াবহ দৃশ্য দেখে সবাই চিৎকার করে উঠল। আনোয়ার হোসেনের দেহ রক্তে ভেসে যাচ্ছে। 8 বছরের আবির বাবার রক্তাক্ত দেহের পাশে বসে কাঁদছে। কেউ একজন দ্রুত পুলিশে খবর দিল। বাড়ির ম্যানেজার করিম সাহেব আবিরকে বাবার পাশ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন। আবির বাবা, ওঠো, এখানে থেকো না। করিম সাহেব আবিরকে কোলে নিতে চাইলেন, কিন্তু আবির বাবার দেহ আঁকড়ে ধরেছিল। না, আমি বাবাকে ছেড়ে যাব না। বাবা ওঠো।
পুলিশ এসে পৌঁছালো। চারদিকে হইচই, কান্না, পুলিশের প্রশ্ন। আবির কিছু বুঝতে পারছিল না। সে শুধু কাঁদছিল আর বাবাকে খুঁজছিল। পুলিশের একজন অফিসার আবিরের কাছে এসে নিচু হলেন। আবির, তোমার কি হয়েছে? ভয় পেও না, তোমার বাবা কোথায়? আবির কাঁদতে কাঁদতে বাবার দিকে ইশারা করলো। অফিসার বুঝতে পারলেন কি ঘটেছে। তিনি আবিরকে আলতো করে সরিয়ে নিলেন। অফিসার বললেন, কেউ ওর দেখভাল করুন। এই খবর জাওয়াদ খানের কাছে পৌঁছাতে বেশি দেরি হলো না। গভীর রাতে ফোন পেয়ে তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার বন্ধু আনোয়ার হোসেন খুন হয়েছেন। তিনি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। জাওয়াদ খান যখন আনোয়ার হোসেনের বাড়িতে পৌঁছালেন ততক্ষণে পুলিশ এসে গেছে। বাড়ি ভর্তি লোক। আবিরকে তখন একজন কাজের লোক ধরে রেখেছে। আবির শুধু ফ্যালফ্যাল করে চারদিকে তাকাচ্ছে। তার চোখে ভয় আর রাজ্যের শূন্যতা। জাওয়াদ খান সরাসরি আবিরের কাছে গেলেন। তিনি আবিরকে কোলে তুলে নিলেন। আবির, শোনা, আমি জাওয়াদ আঙ্কেল। আবির জাওয়াদ খানকে দেখে তার বুকে মুখ লুকালো। তার কান্না আরো বাড়ল। আঙ্কেল, বাবার কথা বলছে না কেন? জাওয়াদ খানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বন্ধুর এই অবস্থা দেখে তিনি পাথর হয়ে গিয়েছিলেন, আর এখন আবিরের এই অবস্থা দেখে তার বুক ভেঙে যাচ্ছিল। পুলিশ জাওয়াদ খানের সাথে কথা বলল। কে বা কারা খুন করেছে, আবির কিছু দেখেছে কিনা জানার চেষ্টা করলো। কিন্তু আবির তখন এতটাই ট্রমাটাইজড যে কিছু বলতে পারছিল না, শুধু কাঁদছিল। আনোয়ার হোসেনের আর কেউ ছিল না। আবির এখন একা। জাওয়াদ খান তার বন্ধুর একমাত্র ছেলেকে ফেলে যেতে পারলেন না। তিনি পুলিশকে বললেন, আবির এখন আমার সাথেই থাকবে, আমিও সব দায়িত্ব নিচ্ছি। পুলিশ এবং উপস্থিত অন্য সবাই জাওয়াদ খানের এই সিদ্ধান্তে খুশি হলো। আবিরের ভবিষ্যতের একটা ব্যবস্থা হলো। পরের দিন সন্ধ্যাবেলা আবিরের বাবার দাফন কাফন শেষ করে জাওয়াদ খান আবিরকে বুকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পরের দিন সন্ধ্যাবেলা আবিরের বাবার দাফন কাফন শেষ করে জাওয়াদ খান আবিরকে বুকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গাড়ি চলছে। আবির ক্লান্তিতে জাওয়াদ খানের বুকে ঘুমিয়ে পড়েছে। তার ভেজা গাল জাওয়াদ খানের শার্ট ভিজিয়ে দিচ্ছে। জাওয়াদ খান আবিরের মাথায় হাত বোলাতে বোলাতে ভাবছিলেন, বন্ধুর এই ঋণ তিনি কিভাবে শোধ করবেন। এই শিশুটির ভবিষ্যৎ এখন তার হাতে। জাওয়াদ খানের বাড়িতে তখন গভীর রাত। গাড়ির শব্দে বাড়ির সবাই জেগে উঠেছে। জাওয়াদ সাহেবের স্ত্রী মিসেস আয়েশা খান দরজা খুলে দাঁড়িয়েছিলেন। পাশে ঘুম ঘুম চোখে দাঁড়িয়েছিল মেঘলা, আর পেছনে মেঘলার দাদিমা ফাতেমা বেগম। জাওয়াদ খান গাড়ি থেকে নেমে আবিরকে কোলে নিয়ে ভেতরে ঢুকলেন। আয়েশা খান জাওয়াদ খানের দিকে এগিয়ে এলেন। আবিরকে দেখে তিনি শিউরে উঠলেন। তার মুখে কান্নার ছাপ, জামা ভেজা। আয়েশা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এ কি আবির, কি হয়েছে ওর? জাওয়াদ খান দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে সব ঘটনা বললেন। আনোয়ারের খুন হওয়ার খবর শুনে আয়েশা খান বিশ্বাস করতে পারলেন না। হায় আল্লাহ, আনোয়ার খুন হয়েছে? আয়েশা খান দ্রুত আবিরকে জাওয়াদ খানের কোল থেকে নিজের কোলে নিলেন। আহারে বাচ্চাটা, কি দেখেছে ও? ওর কি হয়েছে? তিনি আবিরকে বুকে জড়িয়ে নিলেন। তার চোখে মুখে গভীর মমতা। মেঘলা তখনও দরজার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে মুখে কৌতূহল আর কিছুটা ভয়। কে এই ছেলে? কেন সে এত রাতে এসেছে? ফাতেমা বেগম গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। নতুন একজন বাড়িতে এসেছে, সেটা তার পছন্দ হয়নি, বিশেষ করে ঝামেলার মধ্যে পড়া এই ছেলেটিকে। ফাতেমা বেগম জাওয়াদ খানকে জিজ্ঞেস করলেন, তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ওকে এখানেই রেখেছো? এত বড় একটা ঘটনা ঘটেছে ওর সাথে, পুলিশ কেস ঝামেলা, কেন এসব বাড়িতে ঢোকাচ্ছ? জাওয়াদ খান স্ত্রীর দিকে তাকালেন। আয়েশা খান আবিরকে বুকে ধরে ফাতেমা বেগমের দিকে ফিরলেন। মা, কি বলছেন এসব? ও আনোয়ারের ছেলে, ওর এখন কেউ নেই। আমরা ওকে কোথায় পাঠাবো? ও এখানেই থাকবে, আমরা ওর যত্ন নেব। আমরা কেন যত্ন নিব? ওর বাবার সম্পত্তি আছে না, উকিল আছে না, তারাই দেখুক। এ বাড়িতে নতুন ঝামেলা ঢোকানোর দরকার নেই। জাওয়াদ খান দৃঢ়ভাবে বললেন, মা, এটা কোনো ঝামেলা নয়, এটা আমার বন্ধুর ছেলে। ওর বাবা আমার জন্য অনেক কিছু করেছে। ওর এই অবস্থায় আমি ওকে একা ফেলে দিতে পারি না। ও এখানেই থাকবে, এটাই আমার সিদ্ধান্ত। হ্যাঁ। ফাতেমা বেগম আর কথা বাড়ালেন না, কিন্তু তার মুখের বিরক্তি স্পষ্ট ছিল। তিনি মুখ ফিরিয়ে চলে গেলেন। আয়েশা খান আবিরকে বুকে নিয়ে ঘরের ভেতরে গেলেন। তিনি আবিরের ভেজা জামা দেখে ব্যথিত হলেন। আহারে, ছেলেটা নিশ্চয়ই খুব ভয় পেয়েছে। মেঘলা তখনও চুপচাপ দরজার কাছে দাঁড়িয়েছিল। আয়েশা খান মেঘলার দিকে তাকালেন। মেঘলা মা, ভেতরে এসো। দেখো, এটা আবির,
তোমার বাবার বন্ধু আনোয়ার আঙ্কেলের ছেলে। ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। মেঘলা ধীর পায়ে ভেতরে এলো। সে আবিরের দিকে তাকালো। আবির তখনও ঘুমের ঘোরে কাঁদছিল, তার মুখটা ফোলা ফোলা। আয়েশা খান মেঘলাকে বললেন, মেঘলা, আবির খুব একা হয়ে গেছে। ওর বাবা আর নেই, তুমি ওর বন্ধু হবে, কেমন? মেঘলা কোনো উত্তর দিল না। সে শুধু আবিরকে দেখলো। তার ভেতরে তখন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বাবা মা সবসময় তার দিকে মনোযোগ দিত, তার কথা শুনতো। আর আজ এই ছেলেটা এসেই বাবা মায়ের সব মনোযোগ কেড়ে নিল। তার বাবা মায়ের চোখে আবিরের জন্য এত মমতা দেখে মেঘলা ছোট্ট মনে ঈর্ষার জন্ম নিল। এই ছেলেটা এখানে এসে তার জায়গা কেড়ে নেবে না তো? পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠল। সে প্রথমে বুঝতে পারল না কোথায় আছে। চারপাশে অচেনা ঘর, অচেনা বিছানা। তারপর ধীরে ধীরে সব মনে পড়ল। তার বাবা নেই। সে আবার কাঁদতে শুরু করলো। আয়েশা খান আবিরের ঘরে এসে তাকে কাঁদতে দেখে কাছে টেনে নিলেন। আবির বাবা, ভয় পেও না, আমি আয়েশা খালা আম্মা। এটা তোমার জাওয়াদ আঙ্কেলের বাড়ি। তুমি এখন থেকে এখানেই থাকবে। খালাম্মা, বাবা কোথায়? বাবা 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 আল্লাহর কাছে চলে গেছেন বাবা, কিন্তু আমরা তো আছি। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসবো। সেদিন আবিরের গোসল করানো হলো, নতুন জামা পরানো হলো। সে চুপচাপ বসেছিল। তার চোখে সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য আর বাবার রক্তাক্ত চেহারা ভাসছিল। ব্রেকফাস্টের টেবিলে আবিরকে নিয়ে বসা হলো। জাওয়াদ খান এবং আয়েশা খান তাকে খুব আদর করছিলেন। মেঘলা তখনও সেখানে ছিল। আবিরকে এত মনোযোগ পেতে দেখে তার ঈর্ষা আরও বাড়ল। আয়েশা খান আবিরকে বললেন, আবির, এটা মেঘলা, তোমার জাওয়াদ আঙ্কেলের মেয়ে। তোমার মতোই, তোমার সমবয়সী। তোমরা একসাথে খেলা করবে, পড়াশোনা করবে। মেঘলা তখনও চুপ করেছিল। তার দাদিমা ফাতেমা বেগমও টেবিলে ছিলেন। তিনি আবিরকে দেখছিলেন, কিন্তু তার চোখে কোনো স্নেহ ছিল না। আবির ধীরে ধীরে মেঘলার দিকে তাকালো। মেঘলা মুখ ফিরিয়ে নিল। আয়েশা খান মেঘলাকে বললেন, মেঘলা মা, আবিরের সাথে কথা বলো, ওকে বলো তুমি ওর বন্ধু হবে। মেঘলা অনিচ্ছায় আবিরের দিকে তাকালো। হাই। হায়। আবিরও জবাব দিল। এরপর পুরো ব্রেকফাস্টে আবিরকে ঘিরে কথাবার্তা চলল। তার কি খেতে ভালো লাগে, তার শরীর কেমন লাগছে। মেঘলা দেখছিল বাবা মা শুধু আবিরের কথাই জিজ্ঞেস করছে, তার দিকে সেভাবে মনোযোগ দিচ্ছে না। ফাতেমা বেগম মন্তব্য করলেন, অচেনা ছেলে, কি রোগ বালাই আছে কে জানে, এরকম রক্ত মাখা হয়ে এসেছে। মা, এসব কি বলছো? ওর কি দোষ? দোষ নেই বলিনি, বলেছি সাবধান থাকা ভালো। ফাতেমা বেগম গম্ভীর মুখে বললেন। আবির ফাতেমা বেগমের কথা শুনল। তার খারাপ লাগলো, কিন্তু সে কিছু বলল না। আবির জাওয়াদ খান ও আয়েশা খানের স্নেহপূর্ণ আচরণে ধীরে ধীরে একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো। তারা তাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিল। আবির এমনিতে পড়াশোনা ভালো ছিল। নতুন স্কুলেও সে দ্রুত মানিয়ে নিল এবং ভালো রেজাল্ট করতে শুরু করলো। তার নম্র স্বভাবের জন্য টিচার ও অন্য ছাত্রছাত্রীদের কাছেও সে প্রিয় হয়ে উঠল। কিন্তু বাড়ির ভেতরটা অন্যরকম ছিল। জাওয়াদ ও আয়েশা আবিরকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। তার পড়াশোনা আর তার খাওয়া দাওয়া, তার সব কিছুর খেয়াল রাখতেন। এটা দেখে মেঘলার ঈর্ষা আরও বাড়ছিল। সে দেখতো আবির কি সহজে সবার মন জয় করে নিচ্ছে। তার চেয়ে আবিরকে বেশি ভালোবাসা হচ্ছে। এই অনুভূতি মেঘলাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন বিকেলে আবির ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। মেঘলা সেখানে এসে বসলো। মেঘলা কিছুটা রূঢ়ভাবে জিজ্ঞেস করলো, কি পড়ছিস? গল্পের বই। ধুত্তরি, শুধু পড়াশুনো আর বই, আর কিছু জানিস না? আমাদের বাড়িতে এসেছিস, একটু অন্য কিছু শেখ। সবসময় এত শান্ত হয়ে বসে থাকিস কেন? আমি তো শান্তই থাকি, আর পড়াশোনা তো ভালো জিনিস। ভালো জিনিস? সবসময় ভালো হলেই কি ভালো? বাবা মা শুধু তোকে নিয়েই কথা বলে। আবির এটা করেছে, আবির ওটা করেছে, আমি কিছু করলে তো দেখেই না। আবির মেঘলার কথা অবাক হলো। না তো, জাওয়াদ আঙ্কেল আর আয়েশা খালা তো তোমাকেও খুব ভালোবাসে। বাসে না, আমাকে কম বাসে, তোকে বেশি ভালোবাসে। কারণ তুই নাকি খুব ভালো। তুই পড়াশোনা পারিস, গান পারিস, ছবি আঁকতে পারিস, আর আমি নাকি কিছুই করতে পারি না। কে বলেছে তুমি পারো না? তুমিও তো ছবি আঁকো, গান গাও। সেগুলো কেউ দেখে না, শুধু তোকে দেখে। তুই কেন এসেছিস আমাদের বাড়িতে? তুই চলে যা। কিন্তু জাওয়াদ আঙ্কেল বলেছেন আমি এখানেই থাকবো। বাবা বলেছেন আমি। তোর বাবার কথা কে বলেছে?
আবির মেঘলার এমন কথায় আঘাত পেল, তার চোখ ছলছল করে উঠল। মেঘলা দাদিমার কাছে শুনেছিল আবিরের বাবার খুন হওয়ার ঘটনা, সে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করলো। তোর বাবা নেই, তুই একা, তাই বুঝি সবাই তোকে মায়া দেখাবে? আমার বাবা মা আমার, তারা শুধু আমাকে ভালোবাসবে। আবিরের ছোট বুকটা ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। তার বাবার কথা শুনলে তার সব কষ্টের কথা মনে পড়ে যায়। সে আর কথা বলতে পারল না, শুধু বইয়ের দিকে তাকিয়ে রইল। মেঘলা আবিরের নীরবতা দেখে আরো রেগে গেল। সে উঠে চলে গেল। মেঘলা সরাসরি দাদিমা ফাতেমা বেগমের কাছে গেল। দাদিমা, আবিরটা খুব খারাপ, সবসময় আমাকে খোঁটা দেয়। ফাতেমা বেগম নাতনির কথা শুনে খুশি হলেন। তিনি তো এটাই চাইতেন। কি বলছে আবির? ও বলে বাবা মা নাকি আমাকে খুব ভালোবাসে, অথচ আমি জানি তারা ওকে বেশি ভালোবাসে। আর ও এত ভাব নেই, সবসময় বই বই করে। ফাতেমা বেগম মেঘলার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই ঠিক বলেছিস, অন্যের ছেলে এসে বাড়িতে ঘাঁটি গেড়েছে, সব মনোযোগ নিজের দিকে নিয়ে নিচ্ছে। তোর বাবা মা বোঝে না, নিজের মেয়ে থাকে ভিন ছেলেকে নিয়ে আদিক্ষেতা। তাহলে কি করবো দাদিমা? কিছু বলতে হবে না, তুই শুধু এটা মনে রাখবি যে তুই এই বাড়ির আসল মেয়ে আর ও হলো বাইরের ছেলে। তুই ভালো করে পড়াশোনা কর, এমন কিছু কর যেন তোর বাবা মা শুধু তোকে নিয়ে গর্ব করে, আর ওর উপর সব সময় নজর রাখবি। ফাতেমা বেগম মেঘলাকে উস্কানি দিলেন। দাদিমার কথা শুনে মেঘলার ভেতরে ঈর্ষা আরো গভীরে শিকড় গাড়ল। সে ঠিক করলো আবিরকে সে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। আবির, জাওয়াদ ও আয়েশা খানের স্নেহ পেলেও মেঘলা ও ফাতেমা বেগমের আচরণ তাকে কষ্ট দিত। বিশেষ করে ফাতেমা বেগম কখনোই তাকে সহজভাবে নিতেন না, সবসময় এটা সেটা নিয়ে কথা বলতেন। একদিন খাবার টেবিলে, এত খাচ্ছিস কেন? আমাদের বাড়িতে এসেছিস বলে কি সব খেয়ে শেষ করে দিবে নাকি? একবার খেতে বসে ফাতেমা বেগম আবিরকে এমন কথা বললেন। আয়েশা বেগম শুনেই রেগে গেলেন। মা, কি বলছেন এসব? ও বাচ্চা ছেলে, খেতে দিলে খাবে না? বাচ্চা হলেও ওর আক্কেল জ্ঞান থাকা উচিত। আবির খাবার থেকে হাত গুটিয়ে নিল। তার গলা দিয়ে আর খাবার নামছিল না। জাওয়াদ খান ফাতেমা বেগমের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, মা, আবির এখন থেকে আমাদের পরিবারেরই একজন। ও যা ইচ্ছে খাবে, ওর জন্য কোনো কিছুর কমতি হবে না। ফাতেমা বেগম মুখ টিপে রইলেন। আবির বুঝতে পারছিল এই বাড়িতে সবাই তাকে একরকম চোখে দেখে না। জাওয়াদ আঙ্কেল আর আয়েশা খালা তাকে ভালোবাসে, কিন্তু মেঘলা আর তার দাদিমা তাকে একেবারেই দেখতে পারেন না। এই বৈপরীত্য আবিরের ছোট্ট মনে এক ধরনের অসহায়ত্ব তৈরি করত। তবুও আবির চেষ্টা করত মানিয়ে নিতে। সে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিল, খেলাধুলায় ভালো করতে লাগলো, সব টিচারের প্রিয় ছাত্র হয়ে উঠল। তার সাফল্য জাওয়াদ খান আর আয়েশা বেগমকে আনন্দ দিত, কিন্তু মেঘলার ঈর্ষা আরও বাড়িয়ে দিত। একদিন আবির স্কুল থেকে ফিরেছে, তার হাতে একটা পুরস্কার, ক্লাসে প্রথম হয়েছে। জাওয়াদ খান আর আয়েশা খান খুব খুশি। জাওয়াদ খান আবিরকে জড়িয়ে ধরে বললেন, আরে বাহ, আমার ছেলেটা তো খুব বুদ্ধিমান, ফার্স্ট হয়েছো, খুব ভালো করেছো বাবা। হ্যাঁ। আয়েশা খান আবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। মাশাল্লাহ, নজর না লাগুক, আরো ভালো করবে তুমি। মেঘলা সেখানে ছিল, সে পুরস্কারটা দেখে মুখ কালো করে ফেলল। তার বাবা মা আবিরকে নিয়ে এত আনন্দ করছে। কি হয়েছে মা, তোমার মুখ ভার কেন? কিছু না। ও প্রথম হয়েছে, তুই খুশি হ। পরে মেঘলা ফাতেমা বেগমের কাছে গিয়ে নালিশ করলো, দাদিমা, আবির আবার ফার্স্ট হয়েছে, বাবা মা কি খুশি। আমার ফার্স্ট হওয়া দেখেও এত খুশি হয় না। ও তো হবেই, ও তো ভিন গ্রহের প্রাণী, সব কিছুতেই ফার্স্ট হবে। তুই পারিস না কেন? তুইও পারবি, চেষ্টা কর। ফাতেমা বেগম মেঘলাকে বোঝাতেন যে আবিরকে হারিয়ে দিতে হবে সব দিক থেকে, পড়াশোনা, অন্য কোনো কিছু। আবির যা ভালো পারে মেঘলাকেও সেটা ভালো করে শিখতে হবে। মেঘলার মনের ভেতরটা আবিরের প্রতি বিদ্বেষ আর ঈর্ষায় ভরে উঠল। সে ভাবত আবির যদি এই বাড়িতে না আসতো তাহলে বাবা মায়ের সব ভালোবাসা তার একারই থাকতো।
আবির তার জীবনের সব সুখ কেড়ে নিয়েছে এমন একটা ভাবনা তার ছোট্ট মনে গেঁথে গেল। সে আবিরকে শত্রু ভাবতে শুরু করলো। যদিও আবির সবসময় তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে, মেঘলা আবিরকে এড়িয়ে চলে, কখনো কখনো খারাপ ব্যবহার করে। একবার মেঘলা আবিরকে তার খেলনা ধরতে দেখে চিৎকার করে বলেছিল, আমার জিনিস ধরবি না। আমি তো শুধু দেখছিলাম। দেখবিও না আমার জিনিস। মেঘলা খেলনাটা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। আবির কষ্ট পেত কিন্তু প্রতিবাদ করতো না। সে চুপচাপ নিজের মতো থাকতো। জাওয়াত খান ও আয়েশা খানের ভালোবাসা আর স্নেহ তাকে এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করছিল। সে জানতো তার বাবা নেই, মা থেকেও নেই। জাওয়াত আঙ্কেল আর আয়েশা খালাই তার এখন সব। তাদের ভালোবাসা যেন তার জন্য এক মরুদ্যান ছিল, যা তাকে মেঘলা আর তার দাদিমার রূঢ় আচরণ সহ্য করার শক্তি জোগাতো। এইভাবেই আবিরের নতুন জীবন শুরু হলো জাওয়াত খানের বাড়িতে। একদিকে স্নেহ, অন্যদিকে ঈর্ষা আর বিদ্বেষের পরিবেশ। আবির জানতো না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এখনো বাকি। যে ঘটনার জের তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, সেটা ঘটার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর রাত, এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার বীজ লুকিয়েছিল এই বাড়ির ভেতরের সম্পর্কেই, যেখানে ভালোবাসা আর ঈর্ষা পাশাপাশি বাস করত। আবিরের 10 বছরের জীবনটা হঠাৎ করেই যেন খুব কঠিন হয়ে গেল। বাবার অভাব, মায়ের শূন্যতা, নতুন বাড়িতে পাওয়া ভালোবাসা ও ঘৃণার মিশ্রণ, এই সব কিছুর মধ্যে সে বড় হতে থাকলো। ভবিষ্যতের কঠিন লড়াইয়ের জন্য অজান্তেই প্রস্তুত হতে লাগলো। এভাবেই সময় গড়িয়ে চলেছে। আবির আহমেদ জাওয়াত খানের বাড়িতে বেশ মানিয়ে নিয়েছে। সে নিয়মিত স্কুলে যায়, পড়াশোনায় ভালো করছে। জাওয়াত খান এবং মিসেস আয়শা খানের স্নেহপূর্ণ আশ্রয়ে সে বাবার অভাব কিছুটা ভুলতে পেরেছে। যদিও গভীর রাতে বাবার কথা মনে পড়লে তার ছোট্ট বুকটা ভার হয়ে আসে। আয়েশা খান তখন এসে তাকে বুকে টেনে নেন, মাথায় হাত বুলিয়ে দেন। আবিরের এই সহজভাবে মানিয়ে নেওয়া এবং সবার প্রিয় হয়ে ওঠাটা মেঘলার জন্য অসহ্য ছিল। 10 বছরের আবির আর 9 বছরের মেঘলা একই ছাদের নিচে থাকে, কিন্তু তাদের জগতের আলো ছায়ার পার্থক্য স্পষ্ট। জাওয়াদ ও আয়েশা আবিরকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসা দেন, হয়তো একটু বেশি দেন, কারণ তারা জানেন আবির কত বড় কষ্ট সহ্য করেছে, কতটা একা সে। এই একটু বেশিটাই মেঘলার ঈর্ষাকে আরও উস্কে দেয়। সে কিছুতেই মেনে নিতে পারে না আবিরের প্রতি বাবা মায়ের এই মনোযোগ। একদিন বিকেলে মেঘলা আর আবির ড্রয়িং রুমেই ছিল। মেঘলা তার নতুন পেন্সিল বক্সটা নিয়ে খেলছিল, যেটা তার বাবা বিদেশ থেকে এনে দিয়েছেন। পেন্সিল বক্সটা খুব সুন্দর, নানা রঙের পেন্সিল আর জ্যামিতি কম্পাস ছিল ওটায়। আবির পাশে বসে বই পড়ছিল। সে মেঘলার বক্সটা দেখছিল। মেঘলা রূঢ়ভাবে জিজ্ঞেস করলো, কি দেখছিস? আমার বক্স? না, এমনি। খুব সুন্দর। তোর নেই বুঝি এমন সুন্দর বক্স? আবির কিছু বলল না। তার কাছে বাবার কিনে দেওয়া একটা পুরনো বক্স ছিল, যেটা তার খুব প্রিয়। পরদিন সকালে মেঘলা তার পেন্সিল বক্সটা খুঁজছিল, কোথাও পাচ্ছিল না। সে পুরো ড্রয়িং রুম তন্ন তন্ন করে খুঁজলো, নিজের ঘর খুঁজলো, পেল না। তার মেজাজ খারাপ হতে শুরু করলো। মেঘলা দাদিমা ফাতেমা বেগমকে জিজ্ঞেস করলো। ফাতেমা বেগম বারান্দায় বসেছিলেন। কোথায় গেল আমার বক্সটা? দাদিমা, দেখেছো আমার নতুন পেন্সিল বক্স? কই না তো, কাল তো এখানেই দেখেছি তোর হাতে। কোথায় গেল তাহলে? কেউ নিয়েছে নিশ্চয়ই। মেঘলা সন্দেহ ভরা চোখে আবিরের দিকে তাকালো। সে তখন বই হাতে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। মেঘলা প্রায় চিৎকার করে ডাকলো। আবির এগিয়ে গেল। আবির, কি হয়েছে মেঘলা? আমার নতুন পেন্সিল বক্সটা কোথায়? তুই দেখেছিস? মেঘলা চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো। আবির অবাক হয়ে বলল, না তো, আমি দেখিনি। মিথ্যে কথা বলছিস? কাল তুই আমার বক্স দেখছিলি, তুই নিয়েছিস। আমি নিইনি মেঘলা, আমি শুধু দেখছিলাম। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চুরির অপবাদ শুনে তার খুব খারাপ লাগছিল। ফাতেমা বেগম এগিয়ে এলেন। কি হয়েছে নাতনি, কিসের বক্স? মেঘলা কেঁদে ফেলার মতো করে বলল, দাদিমা, আমার পেন্সিল বক্সটা পাচ্ছি না। আবির দেখেছে, ওই চুরি করেছে। কাল বলেছিল বক্সটা নাকি খুব সুন্দর। ফাতেমা বেগম আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তুমি নিয়েছো? সত্যি করে বলো। না দাদিমা, আমি নিইনি। ঠিক তখনই আয়েশা খান সেখানে এলেন। কি হয়েছে মেঘলা? সকালে উঠে এত চিৎকার করছিস কেন? মা, আমার পেন্সিল বক্সটা হারিয়ে গেছে, আবির নিয়েছে। মেঘলা অভিযোগ করলো। আয়েশা খান অবাক হলেন। তিনি আবিরের দিকে তাকালেন। আবির মাথা নাড়ল, বোঝাতে চাইলো সে নেয়নি। কি বলছিস এসব মেঘলা? আবির এমন করবে না। আবির তোকে না জিজ্ঞেস করে তোর কোনো জিনিস নেবে না। না, ওই নিয়েছে মা।
ওকে কাল আমার বক্সটা দেখতে খুব ভালো লাগছিল। ও নিশ্চয়ই লোভ সামলাতে পারেনি, তাই চুরি করেছে। আবির বাবা, তুমি কি মেঘলার পেন্সিল বক্সটা নিয়েছো? না খালা, আমি নিইনি। আমি কেন নেব? আয়েশা খান আবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠিক আছে বাবা, আমি বিশ্বাস করছি তুমি নাওনি। দেখো মেঘলা, আবির বলছে ও নেয়নি। তুমি হয়তো ও কোথাও রেখে ভুলে গেছো। চলো খুঁজে দেখি। আমি কোথাও ভুলে যাইনি মা, ওই নিয়েছে। তোমরা সবসময় ওকে বিশ্বাস করো, আমি কিছু বললে শোনো না কেন? ওর যা খুশি ও করবে, আর তোমরা কিছুই বলবে না। এইসব কি বলছিস মা? জাওয়াদ খান তখন অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে এসেছেন। তিনি সব শুনছিলেন। আবির কেন তোমার জিনিস নেবে? ও কি এটা করার মতো ছেলে? হ্যাঁ করবে, তোমরা ওকে চেনো না। ও বাইরে ভালো সেজে থাকে, ভেতরে ভেতরে ও খুব খারাপ। তার মেয়ের মুখে এমন কথা শুনে তিনি অবাক হয়েছিলেন। জাওয়াদ খান কিছুটা ধমকে সুরে বললেন, মেঘলা, ছি, এমন কথা বলতে নেই। ও তোমার ভাই, ও কেন খারাপ হবে? ভাই নয় আমার, তোমরা শুধু ওর কথাই বলো ওকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। আয়েশা খান এগিয়ে এসে মেঘলাকে শান্ত করার চেষ্টা করলেন। আহা সোনা, এটা কি বলছো? আমরা কি তোমাকে কম ভালোবাসি? তুমি আমাদের চোখের মণি। আবির যেমন আমাদের সন্তান, তুমিও আমাদের সন্তান। আমরা দুজনকেই সমান ভালোবাসি। সমান ভালোবাসো না? ও ফার্স্ট হলে কি আনন্দ করো, আমি করলে অতটা করো না। ওর জন্য নতুন জিনিস আনো, আমাকে দিলেও ওটা নিয়ে কথা বলো। সবসময় ওই ভালো। মেঘলার এমন কথা শুনে জাওয়াদ খান ও আয়েশা খান একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারছিলেন মেঘলার ভেতরে ঈর্ষা বাসা বেঁধেছে। ফাতেমা বেগম শান্তভাবে দাঁড়িয়ে নাতনির কথাগুলো শুনছিলেন আর মনে মনে খুশি হচ্ছিলেন। আয়েশা খান মেঘলার হাত ধরে বললেন, শোনো মা, আবির অনেক কষ্ট সহ্য করেছে। ওর বাবা নেই, আমরা ওকে একটু মায়া দেখাই, কারণ ও খুব একা। তার মানে এটা নয় যে আমরা তোমাকে কম ভালোবাসি। তোমার যা কিছু দরকার আমরা কি দেই না? তোমার সব শখ পূরণ করি না? সেটা করো, কিন্তু ভালোবাসাটা ওকে বেশি দাও। মেঘলার অভিযোগ ছিল স্পষ্ট। ফাতেমা বেগম এবার এগিয়ে এলেন। থাক বৌমা, নাতনি যখন বলেছে হয়তো সত্যি কিছু দেখেছে বা বুঝেছে। ছোট মানুষ তো, মিথ্যা বলবে কেন? ছেলেটাকে একবার ভালো করে খুঁজে দেখলেই তো পারো কি আছে না আছে। মা, আপনি কি বলছেন? আবিরকে আপনি চোর বলছেন? চোর বলিনি, বলেছি দেখা ভালো। ফাতেমা বেগম তার অবস্থানে অনড় রইলেন। আবিরের চোখে পানি এসে গিয়েছে। সবাই তার দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছে। জাওয়াদ খান আয়েশা খানকে ইশারা করলেন। আয়েশা খান আবিরের কাছে গিয়ে খুব নরমভাবে বললেন, আবির বাবা, তুমি মন খারাপ করো না। আমরা তোমাকে বিশ্বাস করি। মেঘলার হয়তো ভুল হচ্ছে। তিনি আবিরের জামা কাপড় একটু দেখে নিলেন, তার ব্যাগ খুললেন। পেন্সিল বক্সটা কোথাও পাওয়া গেল না। মেঘলা চিৎকার করে বলল, দেখলে মা, দেখলে বাবা, ও লুকিয়ে ফেলেছে। জাওয়াদ খান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন। ঠিক আছে, আবির স্কুল থেকে আসুক, তারপর আমরা সবাই মিলে ভালো করে খুঁজবো। মেঘলা, তুমি শান্ত হও, এমন চিৎকার করো না। মেঘলা অভিমান করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ফাতেমা বেগম মেঘলার পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, মন খারাপ করিস না, ঠিক পাওয়া যাবে। আর কে নিয়েছে সেটাও বোঝা যাবে। আবির সেদিন মন খারাপ করে স্কুলে গেল। তার ভেতরটা খুব ভারাক্রান্ত ছিল। মেঘলার মিথ্যে অভিযোগ আর ফাতেমা বেগমের সন্দেহপূর্ণ দৃষ্টি তাকে কষ্ট দিচ্ছিল। সে ভাবতে পারছিল না মেঘলা কেন এমন করছে। স্কুল থেকে ফিরে এসে আবির দেখলো বাড়িতে মেঘলার পেন্সিল বক্সটা পাওয়া গেছে। মেঘলা নিজেই সেটা খুঁজে পেয়েছে, তার আলমারির ভিতরেই পড়েছিল। সে হয়তো অসাবধানতা বশত সেখানে রেখে ভুলে গিয়েছিল। জাওয়াদ খান এবং আয়েশা খান মেঘলাকে ডেকে পাঠালেন। জাওয়াদ খান বললেন, তার কণ্ঠে কিছুটা শাসন, মেঘলা, পেন্সিল বক্সটা কোথায় পেয়েছো? আয়েশা খান বললেন, তাহলে আবিরের ওপর কেন এত মিথ্যা অভিযোগ এনেছিলে? দেখলে তো আবির নেয়নি। আমরা বলেছিলাম না তোমাকে? মেঘলা চুপ করে রইল। সে আবিরের দিকে তাকালো না। তার ভেতরে তখন অনুতাপের চেয়ে বেশি ছিল লজ্জার বিরক্তি, কারণ সে ভুল প্রমাণিত হয়েছে এবং আবির আবার ভালো সেজে গেল। জাওয়াদ খান বললেন, যাও, আবিরের কাছে ক্ষমা চাও। মেঘলা অনিচ্ছায় আবিরের দিকে এগিয়ে গেল, যে একপাশে দাঁড়িয়েছিল। মেঘলা বিড়বিড় করে বলল, সরি। আবির হালকা হাসার চেষ্টা করলো, ঠিক আছে। কিন্তু মেঘলার এই সরিতে কোনো আন্তরিকতা ছিল না। জাওয়াদ ও আয়েশা খান বুঝতে পারছিলেন। ফাতেমা বেগম তখন বললেন, আহ,
ছোট মানুষ, ভুল হতেই পারে। হয়তো ওর মনে ছিল না, কথায় রেখেছে, তাতে কি এমন হয়েছে? ফাতেমা বেগমের কথা শুনে মেঘলার মনে হলো সে যা করেছে ঠিক আছে। আবিরকে চোর বললেও কিছু আসে যায় না। তার ভেতরের ঈর্ষা আরো পোক্ত হলো। এই ছেলেটা তার বাবা মায়ের কাছে যতই ভালো সাজুক না কেন, সে তাকে ছাড়বে না। আবির ধীরে ধীরে জাওয়াত খানের বাড়িতে প্রায় 3 বছর কাটিয়ে দিয়েছে। তার বয়স এখন প্রায় 11। এই বছরগুলোতে তার পড়াশোনা এবং বুদ্ধিমত্তার বিকাশ জাওয়াদ ও আয়েশা খানকে মুগ্ধ করেছে। তারা আবিরকে নিয়ে গর্ব করতেন, আর এটা মেঘলার ঈর্ষাকে প্রতিদিন নতুন করে বাড়াতো। একদিন রাতে বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। আকাশ কালো মেঘে ঢাকা। বিদ্যুতের চমক আর মেঘের গর্জনে প্রকৃতি যেন রুদ্র রূপ ধারণ করেছে। জাওয়াদ খান একটি জরুরি কাজে শহরের বাইরে গেছেন। আয়েশা খান, আবির, মেঘলা এবং ফাতেমা বেগম বাড়িতে আছেন। সাথে বাড়ির অন্য কর্মচারীরাও আছে। ঝড়ের শব্দে আবির বিছানায় শুয়ে ছটফট করছিল। তার ছোটবেলার ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ছিল। বাবার রক্তাক্ত মুখ, সে চাদরটা শক্ত করে ধরেছিল। আয়েশা খান আবিরের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন আবির জেগে আছে এবং ভয় পাচ্ছে। তিনি ভেতরে ঢুকলেন। আয়েশা খান আবিরের পাশে বসলেন। বাবা আবির, ঘুম আসছে না? আবির আয়েশা খানের দিকে তাকালো। তার চোখে ভয়। ঝড় হচ্ছে খালা, ভয় লাগছে। আয়েশা খান আবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। ভয় কিসের বাবা? আমি তো আছি, কেউ নেই যে তোমাকে কিছু বলবে। তিনি আবিরকে আদর করে নিজের কাছে টেনে নিলেন। আঙ্কেল বাইরে গেছে, তাই মন খারাপ লাগছে? হুম। আবির সায় দিল। জাওয়াদ খানের অনুপস্থিতিতে তার বাবার অভাবটা আরো বেশি অনুভূত হতো। চিন্তা করো না, কাল সকালেই চলে আসবে, আর ঝড় একটু পরেই থেমে যাবে। তুমি চোখ বন্ধ করো তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আবির আয়েশা খানের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। আয়েশা খান তার মাথায় হাত বোলাতে লাগলেন। তার স্নেহপূর্ণ স্পর্শে আবিরের ভয় কিছুটা কমে এলো। কিছুক্ষণের মধ্যে আবির ঘুমিয়ে পড়ল। আয়েশা খান ধীরে ধীরে আবিরের ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি নিশ্চিত করলেন সবাই ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি ড্রয়িং রুমের দিকে গেলেন। জাওয়াদ খানের জন্য অপেক্ষা করবেন, হয়তো একটু বই পড়বেন। রাত গভীর হলো। ঝড়ের তীব্রতা কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টি আর বাতাস থামেনি। পুরো বাড়ি নীরব, শুধু ঝড়ের শব্দ। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আবির ধর্মর করে জেগে উঠল। কিসের যেন একটা শব্দ, আর তারপর একটা অস্পষ্ট চিৎকার, মানুষের গোঙানির মতো আওয়াজ। আবিরের ছোট্ট বুকটা কেঁপে উঠল। তার মনে হলো সে যেন আবার সেই ভয়ঙ্কর রাতের শব্দের পুনরাবৃত্তি শুনছে, বাবার বাড়ির রাতের মতো। সে চুপি চুপি বিছানা থেকে নামলো। দরজা খুলে বাইরে এলো। আলো জ্বলছিল না। আবছা অন্ধকারে সে সাবধানে এগিয়ে গেল। আওয়াজটা ড্রয়িং রুমের দিক থেকে আসছিল। আবির ভয়ে ভয়ে ড্রয়িং রুমের দরজার কাছে উকি দিল। বাইরের টিমটিমে আলো আর বিদ্যুতের ক্ষণিকের চমকে আবির দেখল ড্রয়িং রুমের ভেতর আবছা অন্ধকার। কয়েকটি ছায়ামূর্তি নড়াচড়া করছে। ধস্তাধস্তির শব্দ। আবির ভয়ে জমে গেল। সে কিছু বুঝতে পারল না, শুধু দেখলো ছায়ামূর্তিগুলো দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। আবির ভয়ে ভয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকলো। আবছা অন্ধকারে সে দেখলো তার আয়েশা খালা মাটিতে পড়ে আছেন। তার পাশে রক্তের ছোপ ছোপ দাগ। আবির চিৎকার করে দৌড়ে গেল। খালা, আয়েশা খালা। সে আয়েশা খানের নিথর দেহের কাছে গিয়ে বসলো। খালা, ওঠো খালা, তোমার কি হয়েছে? আয়েশা খানের শরীর ঠান্ডা হয়ে আসছিল। আবির বুঝতে পারছিল না কি করবে। সে দেখলো আয়েশা খালার পেটে কিছু একটা বিঁধে আছে, ছুরি, ঠিক তার বাবার মতো। আবিরের ছোট্ট মনে বাবার সে ভয়ঙ্কর রাতে দৃশ্য ভেসে উঠল। সে কি করেছিল সেদিন? বাবাকে বাঁচাতে হবে। অবচেতন মনেই আবির আয়েশা খানের পেট থেকে সেই ছুরিটি বের করার চেষ্টা করলো। ছুরিটা ধারালো ছিল। আবিরের হাতে রক্ত লেগে গেল। সে ছুরিটা হাতে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আয়েশা খালা, তুমি কথা বলছো না কেন? আমার খুব ভয় করছে। আবিরের কান্নার আওয়াজে পুরো বাড়ি ভেঙে গেল। প্রথম জেগে উঠল কাজের মহিলা রহিমা। তার ঘর ড্রয়িং রুমের কাছেই ছিল। সেই চিৎকার শুনে দরজা খুলে বাইরে এলো। আবছা আলো এসে ড্রয়িং রুমের ভেতরে তাকালো। ভয়ঙ্কর দৃশ্য। মেঝেতে আয়েশা বেগম পড়ে আছেন। পাশে ছোট্ট আবির বসে কাঁদছে, আর তার হাতে একটা রক্তমাখা ছুরি। আহ, এ কি করেছিস তুই? কে খুন করেছে? আবির, তোর হাতে রক্ত আর ছুরি কেন?
রহিমা চিৎকার করে উঠল। তার চিৎকারে বাড়ির অন্যরাও জেগে উঠল। দারোয়ান, মালি, অন্যান্য কাজের লোক ছুটে এলো। উপরে মেঘলা আর ফাতেমা বেগমও ঘুম থেকে জেগে উঠেছে। ফাতেমা বেগম আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিসের এত চিৎকার? দাদি, মনে হয় নিচে কিছু হয়েছে। মেঘলা বলল ভয়ে ভয়ে। তারা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। আলো জ্বালানোর চেষ্টা করলো কেউ। ড্রয়িং রুমের আলো জ্বলে উঠল। যে দৃশ্য তারা দেখলো সেটা সারা জীবন তাদের তাড়া করে বেড়াবে। মিসেস আয়েশা খান নিতর পড়ে আছেন মেঝেতে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তার পাশে বসে কাঁদছে আবির, আর তার ছোট্ট হাতে ধরা আছে রক্তমাখা একটি ছুরি। রহিমা তখনও চিৎকার করছে, এ কি? কে খুন করেছে? আবির, ওর হাতে ছুরি। ফাতেমা বেগম দৃশ্যটি দেখে যেন জমে গেলেন। তারপর তার চোখ আবিরের হাতের ছুরিতে গিয়ে আটকে গেল। তার মনে পড়ে গেল মেঘলার আগের অভিযোগগুলো। আবির খারাপ, আবির লোভী। আর এখন ফাতেমা বেগম প্রায় চিৎকার করে বললেন, সর্বনাশ করেছে। আমি জানতাম ছেলেটা ভালো না। দেখো, ওই খুন করেছে। ও আমার মেয়েকে খুন করেছে। মেঘলা দৃশ্যটা দেখে ভয়ে চিৎকার করে উঠল। মা, মা! সে আবিরের দিকে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে গেল। আবিরের হাতে রক্তমাখা ছুরি। দাদিমার কথাগুলো তার মনে পড়ল। আবির খারাপ। বাড়ির অন্যান্য লোকজন যারা ছুটে এসেছিল তারাও আবিরের হাতে রক্তমাখা ছুরি দেখে শিউরে উঠল। তাদের চোখে মুখে আতঙ্ক আর সন্দেহ। তারা কেউ আবিরের কাছে গেল না, সবাই দূরে দাঁড়িয়ে রইল। আবির তাদের দিকে তাকিয়ে কাঁদছিল। সে কিছু বলতে চাইছিল, বোঝাতে চাইছিল যে সে খুন করেনি। সে শুধু খালার পেট থেকে ছুরিটা বের করছিল, কিন্তু ভয়ে আর কান্নায় তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সে শুধু আমি না বলে ফিসফিস করছিল। ফাতেমা বেগম দ্রুত ফোন তুলে জাওয়াত খানকে ফোন করলেন। জাওয়াত, সর্বনাশ হয়ে গেছে। আয়েশাকে খুন করা হয়েছে। এখনই বাসায় আসো। জাওয়াত খান খবরটা শুনে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু ফাতেমা বেগমের আতঙ্কিত কণ্ঠ শুনে তিনি বুঝেছিলেন কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে আবির একা দাঁড়িয়ে রইল, হাতে রক্তমাখা ছুরি। তার চারপাশে ভয় আর সন্দেহের দেওয়াল। কেউ তাকে বিশ্বাস করছে না। কাজের মহিলা রহিমা, ফাতেমা বেগম, এমনকি মেঘলা, সবাই তাকে অপরাধীর চোখে দেখছে। তার বাবার খুন হওয়ার পর সে আশ্রয় পেয়েছিল এই বাড়িতে, আয়েশা খানের কোলে। আর আজ আয়েশা খানও নেই, আর তার মৃত্যুর জন্য সেই আবিরকেই দায়ী করা হচ্ছে। রাতটা যত ভয়াবহ ছিল তার চেয়ে ভয়াবহ ছিল এই পরিস্থিতি। ছোট্ট আবিরের হাতে খুনের অপবাদ লেগে গেল। ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আয়েশা রে, আমার মেয়ে, কি হলো এটা? আবিরের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করলেন, ও এই করেছে? আমি জানতাম, আমি প্রথম থেকেই জানতাম ছেলেটা সুবিধার না। এর কপালে এমন কিছুই লেখা ছিল, এই খুন করেছে। দাদিমা, আবির খুন করেছে। ফাতেমা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, এই করেছে। ওর হাতেই ছুরি। রহিমা দেখেছে, সবাই দেখেছে। আমি আগেই বলেছিলাম ওরে এই বাড়িতে জায়গা দিও না। রহিমা বেগম ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ দাদিমা, আমি নিজের চোখে দেখেছি বাচ্চাটার হাতে ছুরি। আর মেম সাহেব? তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাড়ির অন্য কর্মচারীরা ফিসফাস করতে লাগলো, হায় হায়, এ কি করলো বাচ্চাটা? শান্তশিষ্ট মনে হতো, ভেতরটা এমন শয়তান। আয়েশা মেম সাহেব এত ভালোবাসতেন ওকে। আর ওই জাওয়াত খান যখন বাড়িতে এসে পৌঁছালেন তখন পরিস্থিতি আরও ভয়াবহ। পুলিশ এসে গেছে, বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে। ভেতরে তখনও কান্নার রোল আর চাপা উত্তেজনা। জাওয়াত খান দ্রুত ভেতরে ঢুকলেন। আয়েশা খানের নিথর দেহ দেখে তিনি চিৎকার করে উঠলেন। তার পুরো পৃথিবী যেন ভেঙে গেল। পুলিশ অফিসাররা জাওয়াত খানকে শান্ত করার চেষ্টা করলেন। স্যার, আমরা ঘটনা দেখছি, আপনাকে কিছু প্রশ্ন করতে হতে পারে। আমার স্ত্রী, আমার আয়েশা। জাওয়াত খান শোকে পাথর হয়ে গিয়েছেন। হঠাৎ তার চোখে পড়ল একপাশে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে। পুলিশ অফিসার একজন আবিরের পাশে দাঁড়িয়েছিলেন। আবিরের জামায় রক্ত, হাতে ব্যান্ডেজ লাগানো। হয়তো ছুরি বের করার সময় তার হাত কেটে গিয়েছিল। আবিরের চোখ দুটো শূন্য। জাওয়াত খান আবিরের দিকে এগিয়ে যেতে চাইলেন। আবির, বাবা, তোমার কি হয়েছে? ফাতেমা বেগম জাওয়াত খানকে টেনে ধরলেন। জাওয়াত, ওর কাছে যেও না, ওই খুনে। জাওয়াত খান অবাক হয়ে ফাতেমা বেগমের দিকে তাকালেন। মা, কি বলছেন এসব? সত্যি বলছি, ওই আয়েশাকে খুন করেছে। ফাতেমা বেগম চিৎকার করে বললেন,
আমরা সবাই দেখেছি ওর হাতেই ছুরি ছিল। রাহিমা নিজের চোখে দেখেছে। আমি আগেই জানতাম ছেলেটা এমন। জাওয়াদ খানের মাথা ঘুরতে লাগলো। আবির তার বন্ধুর ছেলে, যাকে তিনি নিজের ছেলের মতো ভালোবাসেন, সে খুন করবে, তাও আয়েশাকে। তিনি বিশ্বাস করতে পারলেন না। না, এটা হতে পারে না, আবির এমন নয়। ফাতেমা বেগম ব্যঙ্গাত্মক সুরে বললেন, বিশ্বাস হচ্ছে না? তবে পুলিশকে জিজ্ঞাসা করো। ওর হাতেই রক্তপাত ছুরি পাওয়া গেছে। তুমি যাকে এত ভালোবাসো সেই তোমার ঘর ভেঙেছে, তোমার আয়েশাকে কেড়ে নিয়েছে। পুলিশ অফিসার জাওয়াদ খানের কাছে এসে দাঁড়ালেন। জনাব, দুঃখিত আপনার এই শোকের মুহূর্তে এইসব বলতে হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে আলামত অনুযায়ী আপনার স্ত্রীর পাশে শিশুটিকে পাওয়া গেছে এবং তার হাতেই ধারালো অস্ত্রটি ছিল, যা দেখে মনে হচ্ছে খুনের অস্ত্র। কাজের মহিলা রহিমা বেগম তাকে এই অবস্থায় দেখেছেন বলে জবানবন্দি দিয়েছেন। জাওয়াদ খান আবিরের দিকে তাকালেন। আবির ভয়ে ভয়ে জাওয়াদ খানের দিকে তাকিয়েছিল। তার চোখে মিনতে, কিন্তু মুখটা ভয়ে নীল হয়ে গেছে। জাওয়াদ খান আবিরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। জাওয়াদ খান নরম গলায় জিজ্ঞাসা করলেন, আবির বাবা, কি হয়েছিল বাবা? তুমি কি দেখেছো? তোমার হাতে ছুরি কেন? আবির কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শুধু তোতলাতে লাগলো। আমি খালা ব্যথা, তাই আমি। পুলিশ অফিসার বললেন, আমরা ফরেনসিক পরীক্ষা করব, ছুরিতে কার কার ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা স্পষ্ট হয়ে যাবে। জাওয়াদ খান আবিরের হাত ধরে বসেছিলেন। তার মন বলছিল আবির এমন কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিছুক্ষণ পর ফরেনসিক দল এলো। তারা আলামত সংগ্রহ করলো, বিশেষ করে সেই রক্তমাখা ছুরিটি। পরের দিন সকালে পুলিশ আবিরকে থানায় নিয়ে গেল। জাওয়াদ খান বাধা দেওয়ার চেষ্টা করলেন। ও বাচ্চা ছেলে, ওর বাবা নেই, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? জনাব, আমাদের তদন্তের স্বার্থে ওকে নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া ওই এই ঘটনার প্রত্যক্ষদর্শী, আর ওর হাতে অস্ত্র পাওয়া গেছে। তবে ও নাবালক, আমরা আইন প্রক্রিয়া মেনেই চলব। ওকে নাবালক আদালতে পেশ করা হবে। পুলিশ অফিসার সহানুভূতি দেখালেও তাদের কাজ করতে হলো। আবির জাওয়াদ খানকে জড়িয়ে ধরে কাঁদছিল। আঙ্কেল, আমি যাব না, আমি খুন করিনি আঙ্কেল। খালা। জাওয়াদ খানের বুক ভেঙে যাচ্ছিল। তিনি আবিরকে বুকে জড়িয়ে ধরলেন। ভয় পেও না বাবা, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। আমি জানি তুমি এমন কাজ করতে পারো না বাবা। পুলিশ আবিরকে নিয়ে গেল। জাওয়াদ খান অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন এই লড়াইটা সহজ হবে না। থানায় আবিরকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু সে তখনও এতটাই ভীত আর ট্রমাটাইজড ছিল যে পরিষ্কার করে কিছু বলতে পারছিল না। শুধু সেই রাতের অস্পষ্ট কিছু শব্দ আর ছায়ামূর্তির কথা বলেছিল, কিন্তু তার কথাগুলো এলোমেলো শোনাচ্ছিল। এর মধ্যে ফরেনসিক রিপোর্ট চলে এলো। ছুরিতে আবিরের হাতের ছাপ স্পষ্ট পাওয়া গেছে, আর আসল খুনিদের হাতে গ্লাভস থাকায় তাদের কোনো ছাপ সেখানে ছিল না। এই রিপোর্টটাই পরিস্থিতি সম্পূর্ণ ঘুরিয়ে দিল। আইনগতভাবে এই প্রমাণটা খুব শক্তিশালী ছিল। মামলা আদালতে উঠল, নাবালক আদালত। জাওয়াদ খান আবিরের জন্য একজন উকিল নিযুক্ত করলেন। করিম চৌধুরীর সাথে কথা বলেন কিনা সেটা স্পষ্ট নয়, তবে আবিরের পক্ষে একজন আইনজীবী ছিলেন। কিন্তু পরিস্থিতি ছিল খুবই প্রতিকূল। আদালতে প্রথম সাক্ষী কাজের মহিলা রহিমা বেগম। তিনি যা দেখেছিলেন সেটাই বললেন। আমি নিজের চোখে দেখেছি বাচ্চাটার হাতে রক্তমাখা ছুরি, আর মেম সাহেব মাটিতে পড়েছিলেন। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলাম। তার জবানবন্দি আবিরের বিপক্ষে গেল। এরপর সাক্ষী দিলেন ফাতেমা বেগম। তিনি আদালতে দাঁড়িয়ে আবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বললেন। তিনি আবিরকে আগাগোড়া খারাপ প্রমাণ করার চেষ্টা করলেন। মেঘলার আগের মিথ্যা চুরির অভিযোগের কথা তিনি এখানে টেনে আনলেন। ফাতেমা বেগম আদালতে কাঠগড়ে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি প্রথমেই এই ছেলেকে বিশ্বাস করিনি। ওর বাবা খুন হওয়ার পর যখন আমরা ওকে বাড়িতে এনেছিলাম, তখনই আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে। এই বাইরের ছেলে আমার বাড়িতে এসে সব কিছু উল্টে পাল্টে দিবে। আমার নাতনি মেঘলা এই যে এখানে দাঁড়িয়ে আছে, আমার নাতনি ছোটবেলা থেকেই ওর বিরুদ্ধে অভিযোগ করত, বলতো ও জিনিস চুরি করে। আমরা তখন বিশ্বাস করিনি, ভেবেছিলাম ছোট বাচ্চা, হয়তো মিথ্যা বলছে। কিন্তু এখন বুঝছি আমার নাতনি ঠিকই বুঝেছিল, ওর আসলেই ছোটবেলা থেকেই এমন খারাপ। আবির কাঠগড়ায় দাঁড়িয়ে দাদিমার কথা শুনছিল। তার ভিতরে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল।
মেঘলার সেই ছোট্ট মিথ্যা অভিযোগ আজ তার বিরুদ্ধে এত বড় অস্ত্রের মতো ব্যবহৃত হচ্ছে। মেঘলা যখন সাক্ষী দিতে উঠল সেও খুব ভয়ে ভয়ে ছিল। তার মা নেই, আবিরকে দেখে তার ভয় করছিল। আবার ছোটবেলার পরিচিত মুখ হিসেবে মায়াও লাগছিল হয়তো, কিন্তু দাদিমার চারপাশে পরিস্থিতি তাকে প্রভাবিত করেছিল। প্রসিকিউটর মেঘলাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই রাতে আবিরকে তোমার মায়ের পাশে দেখেছিলে? হ্যাঁ, দেখেছি। ওর হাতে কিছু ছিল? হ্যাঁ, ছুরি ছিল। তুমি কি আগে কখনো আবিরের কোনো জিনিস নেওয়া বা লুকানোর ব্যাপারে অভিযোগ করেছিলে? হ্যাঁ, একবার আমার পেন্সিল বক্স। এবং তখন তোমার কি মনে হয়েছিল? আমার মনে হয়েছিল ওই নিয়েছে। মেঘলার এই ছোট্ট স্বীকারোক্তি আবিরের বিপক্ষে আরও বড় আঘাত আনল। নাবালক হলেও তার চরিত্রের ব্যাপারে আগে থেকে সন্দেহ ছিল। এই প্রমাণটা প্রতিষ্ঠিত হলো। এরপর এলো ফরেন্সিক রিপোর্ট। বিচারক যখন ছুরিতে আবিরের হাতের ছাপ এবং অন্য কোনো ছাপ না থাকার বিষয়টি বললেন, তখন পরিস্থিতি প্রায় চূড়ান্ত হয়ে গেল। প্রতিরক্ষা পক্ষের আইনজীবী অনেক চেষ্টা করলেন বোঝাতে যে আবির হয়তো ঘটনার আকস্মিকতায় ছুরিটি ধরে ফেলেছিল বা শরীর থেকে বের করার চেষ্টা করছিল। তিনি আয়েশা খানের শরীরে ধস্তাধস্তি চিহ্নের কথা উল্লেখ করলেন, যা প্রমাণ করে খুনি একাধিক ছিল এবং আয়েশা বেগম প্রতিরোধ করেছিলেন। আবির একা এটা করতে পারে না, কিন্তু আদালতে শক্তিশালী প্রমাণ ছিল আবিরের হাতের ছাপ এবং তাকে ঘটনাস্থলে অস্ত্রসহ দেখতে পাওয়ার সাক্ষ্য। অন্য অনুপ্রবেশকারীদের অস্পষ্ট অবয়বের কথা আবির বললেও তার এলোমেলো বক্তব্য কেউ বিশ্বাসযোগ্য মনে করল না। বিচারক সমস্ত কিছু বিবেচনা করলেন। আবেগের কোনো স্থান এখানে নেই, শুধু প্রমাণ আর সাক্ষ্য, সাক্ষীদের জবানবন্দি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খুনের অস্ত্রের উপর আবিরের হাতের ছাপ। এই প্রমাণগুলো আবিরের বিরুদ্ধেই যাচ্ছিল। যেহেতু অন্য কোনো সন্দেহভাজনকে ওই মুহূর্তে ঘটনাস্থলে পাওয়া যায়নি বা তাদের ছাপ পাওয়া যায়নি, তাই আদালতের কাছে এটি প্রমাণিত হলো যে আবির আহমেদই তার আয়েশা খালাকে খুন করেছে। তবে যেহেতু আবির আহমেদ একজন নাবালক, তাই পূর্ণাঙ্গ বিচার এবং শাস্তি তার উপর বর্তায় না। নাবালক হিসাবে তার বিচার হলো এবং তাকে দোষী সাব্যস্ত করা হলো। বিচারক রায় ঘোষণা করলেন, উপলব্ধি, প্রমাণিধি এবং সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে এই আদালত আবির আহমদকে মিসেস আয়েশা খানের হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। বিচারক আবিরের দিকে তাকালেন। আবির তখনও কাঁদছিল। তবে যেহেতু সে একজন নাবালক, তাই তাকে প্রচলিত জেলখানায় না পাঠিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে তার পড়াশোনা এবং মানসিক বিকাশের প্রতি নজর রাখা হবে। রায়ের উপরে আদালত কক্ষে চাপা গুঞ্জন উঠল। জাওয়াদ খান পাথরের মতো বসেছিলেন। তার বন্ধু আনোয়ার হোসেনকে হারিয়েছিলেন, স্ত্রী আয়েশাকেও হারালেন, আর এখন যাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিলেন সেই আবির খুনের দায়ে দোষী সাব্যস্ত হলো। তার বুক ভেঙে যাচ্ছিল। আবির রায় শুনে কিছুই বুঝতে পারল না। সে শুধু দেখলো জাওয়াদ আঙ্কেল তার দিকে তাকিয়েছেন আর আয়েশা খালা নেই। পুলিশ এসে তাকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এলো। আবির জাওয়াদ খানের দিকে হাত বাড়ালো। আঙ্কেল। জাওয়াদ খান উঠে দাঁড়ালেন। তিনি আবিরের কাছে যেতে চাইলেন, কিন্তু পুলিশ তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। জাওয়াদ খান চিৎকার করে বললেন, চিন্তা করো না বাবা, আমি আছি, আমি তোমাকে বের করে আনবো। হ্যাঁ, আমি জানি তুমি নির্দোষ। কিন্তু আবিরকে টেনে নিয়ে যাওয়া হলো। সে কাঁদতে কাঁদতে জাওয়াদ খানের দিকে তাকিয়ে রইল। মেঘলা দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার মনে হয়তো একটু ভয় ছিল, একটু অপরাধ বোধ, কিন্তু দাদিমার কথাগুলো তার কানে বাজছিল। আবির খারাপ। আবির আহমেদকে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হলো। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক নতুন জীবন। তার মাথায় তখনও সেই রাতের অস্পষ্ট ছায়া, হাতে লেগে থাকা রক্তের অনুভূতি আর কান্নায় ভেঙে পড়া জাওয়াদ খানের মুখটা ঘুরছিল। তার বাবার সম্পত্তি ছিল, কিন্তু সে ছিল সম্পূর্ণ একা, এক মিথ্যা অপবাদের শিকার হয়ে অন্ধকার জগতের বাসিন্দা। তার শৈশবের বিচার হয়ে গেল এক মর্মান্তিক রায়ের মাধ্যমে। আবির আহমেদকে যখন কিশোর সংশোধনাগারে আনা হলো, তার বয়স তখন মাত্র 11। বাইরের জগতের আলো বাতাস, ভালোবাসা থেকে বিচ্ছিন্ন এক অচেনা কঠিন পরিবেশ। প্রথম আবির খুব গুটিয়েছিল। তার ছোট্ট মনে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি, আয়েশা খালের রক্তাক্ত মুখ আর জাওয়াদ আঙ্কেলের কান্নায় ভরা চোখগুলো ঘুরে ফিরত। নতুন এই জায়গায় সে কাউকে চিনত না। চারপাশের ছেলেগুলো তার চেয়ে বড়, তাদের চোখে মুখেও নানা রকমের ছাপ। সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট জনাব শরীফ সাহেব আবিরকে গ্রহণ করার সময় তার কেস ফাইল দেখছিলেন।
এত অল্প বয়সে এমন গুরুতর অভিযোগ তার মনে একটু খটকা লেগেছিল, কিন্তু আইন অনুযায়ী রায় হয়ে গেছে। শরীফ সাহেব আবিরের দিকে তাকালেন। ভীত রোগাটে একটা ছেলে। তিনি নরম গলায় বললেন, ভয় পেও না বাবা, এটা তোমার থাকার জায়গা। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, পড়াশোনা করি, খেলাধুলা করি। তুমিও সব কিছুতে অংশ নেবে, কেমন? আবির ভয়ে ভয়ে মাথা নাড়ালো। তার গলা দিয়ে কথা বের হচ্ছিল না। প্রথম কয়েকদিন আবিরের খুব কষ্টে কাটলো। সে রাতে ঠিকমতো ঘুমোতে পারতো না। বাবার কথা মনে পড়তো, আয়েশা খালার কথা মনে পড়তো, আর সেই মিথ্যা অভিযোগের কথা মনে পড়লে বুকটা ভার হয়ে আসতো। অন্য ছেলেদের সাথে মিশতে তার ভয় লাগতো। তাদের গল্পের ভাষা, তাদের অভিজ্ঞতা তার কাছে সম্পূর্ণ নতুন আর ভীতিকর ছিল। একদিন আবির একা লাইব্রেরির এক কোণে বসেছিল। একজন স্টাফ জনাব আক্তার সাহেব, যিনি বাচ্চাদের কাউন্সেলিং করতেন, আবিরের কাছে এলেন। আক্তার সাহেব আবিরের পাশে বসলেন। কি বাবা, মন খারাপ? আবির কিছু বলল না। এখানে অনেকে আসে, সবার জীবনে কিছু না কিছু ভুল হয়েছে বা কেউ কেউ পরিস্থিতির শিকার, কিন্তু এখানকার জীবনটা শুধু শাস্তির জন্য নয়, যেটা নিজেদের শুধরে নেওয়ার জন্য, নতুন করে জীবন গড়ার জন্য। তুমি চাইলে এখান থেকেও অনেক কিছু শিখতে পারো। আক্তার সাহেবের কথাগুলো আবিরের মনে একটু আশার সঞ্চার করলো। সে ধীরে ধীরে মুখ খুলল। কিন্তু আমি তো কোনো ভুল করিনি। আক্তার সাহেব আবিরের কেসের কথা জানতেন। তিনি শুধু মাথা নাড়লেন। সেটা হয়তো ঠিক, অনেক সময় এমনটা হয়, কিন্তু এখন যেখানে আসো সেখান থেকে কি করতে পারো সেটা ভাবো। তুমি তো পড়াশোনা করতে ভালোবাসো, তাই না? আবির মাথা নাড়ল। পড়াশোনা তার প্রিয় ছিল। এখানে ভালো লাইব্রেরি আছে, শিক্ষকরা আছেন। তুমি মন দিয়ে পড়াশোনা করো, নিজেকে তৈরি করো, যাতে যখন এখান থেকে বের হবে তখন তুমি একজন শক্ত মানুষ হিসেবে দাঁড়াতে পারো। আক্তার সাহেব আবিরকে উৎসাহিত করলেন। আক্তার সাহেবের কথা আবির যেন নতুন পথের দিশা খুঁজে পেল। সে ঠিক করলো সে হাল ছাড়বে না, সে নিজেকে তৈরি করবে। যে অন্যায় তার সাথে হয়েছে তার জবাব সে দেবে। আবির পড়াশোনায় ঝাঁপিয়ে পড়ল। সে নিয়ম করে লাইব্রেরিতে যেত, শিক্ষকদের প্রশ্ন করত, সব কিছু মনোযোগ দিয়ে শুনত। তার একাগ্রতা দেখে সংশোধনাগারের স্টাফরাও মুগ্ধ হলেন। সে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিতেও অংশ নিত। ছবি আঁকা, গান গাওয়া, সব কিছুতে সে নিজের প্রতিভার ছাপ রাখল। তার নম্র আচরণ এবং ভালো রেজাল্টের কারণে সে সবার প্রিয় হয়ে উঠল। অন্য ছেলেরাও তাকে শ্রদ্ধা করত। বছরের পর বছর কেটে গেল। আবিরের ছোট শরীরটা মজবুত হয়েছে, মুখটা পরিণত হয়েছে। তার বয়স এখন 18+। এই কয়েক বছরে বাইরের পৃথিবীতে অনেক কিছু বদলে গেছে। জওয়াদ খানের পরিবারে মেঘলাও বড় হয়েছে। হয়তো তার ছোটবেলার সেই ঈর্ষা এখনো আছে, হয়তো কমে গেছে, কিন্তু আবির ছিল এই দেওয়ালের ওপাশে। আবির সংশোধনাগারের ভেতরে থেকেও বাইরের পৃথিবীর খবর রাখত, খবরের কাগজ পড়ত, জানতো তার বাবার ব্যবসা এখনো চলছে। ব্যারিস্টার করিম চৌধুরী সেটা দেখভাল করছেন। সে জাওয়াদ আঙ্কেল আর আয়েশা খালের কথা খুব মনে করত। আয়েশা খালের জন্য তার কষ্ট হতো, আর জাওয়াদ আঙ্কেলের অসহায় মুখটা মনে পড়লে বুকটা ভার হয়ে যেত। সে প্রতিজ্ঞা করেছিল একদিন সে আসল সত্যিটা বের করবে। সংশোধনাগারে আবিরের আচরণ ছিল অনুকরণীয়। তার ফাইল পরিষ্কার, নাবালক হিসেবে অভিযুক্ত হওয়া এবং ভেতরে তার ভালো রেকর্ডের কারণে তার সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তির একটি সুযোগ তৈরি হলো। একদিন শরীফ সাহেব আবিরকে তার অফিসে ডাকলেন। আবির কিছুটা চিন্তিত ছিলেন। শরীফ সাহেব ফাইল থেকে মুখ তুলে আবিরের দিকে তাকিয়ে বললেন। তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল। আবির, তোমার রেকর্ড খুব ভালো। তোমার আচরণ, তোমার পড়াশোনা, সব কিছুতেই তুমি আমাদের গর্বিত করেছো। আবির চুপ করে শুনছিল। আইন অনুযায়ী যেহেতু তুমি নাবালক হিসেবে এখানে এসেছিলে এবং তোমার আচরণ অন্তত সন্তুষ্টজনক, তাই তোমাকে আগের ভাগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরীফ সাহেব ঘোষণা করলেন। আবির প্রথমে বিশ্বাস করতে পারল না। মুক্তি, এই কঠিন দেওয়ালের ওপাশে? তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সাথে সাথে অজানা ও ভবিষ্যতের জন্য ভয়ও কাজ করলো। আবির রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন স্যার? হ্যাঁ আবির, সত্যি তোমার মুক্তির আদেশ এসে গেছে। কাল সকালেই তোমার আনুষ্ঠানিকতা শেষ হবে। আবিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা মুক্তির আনন্দাশ্রু ছিল। এই দিনটার জন্য সে কত অপেক্ষা করেছে। পরের দিন সকালে
আবির প্রস্তুত হলো। সংশোধনাগারের কর্মীরা তাকে বিদায় জানাতে এলেন। তার সহপাঠী কিছু ছেলেও এলো। শরীফ সাহেব আবিরের হাতে একটি ফাইল তুলে দিলেন। সেখানে তার সংশোধনাগারের রিপোর্ট কার্ড, কিছু সার্টিফিকেট ছিল। শরীফ সাহেব আবিরের কাঁধে হাত রাখলেন। যাও বাবা, বাইরের জগৎ অনেক কঠিন, কিন্তু তুমি নিজেকে সেভাবেই তৈরি করেছো, সৎ পথে থাকবে, জীবনে বড় হও, আর ভুলে যাবে না যে ভেতরের সময়টা তোমাকে কি শিখিয়েছে। আবির শ্রদ্ধার সাথে শরীফ সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করলো। আক্তার সাহেবও সেখানে ছিলেন। আবির তাকেও সালাম জানালো। ধন্যবাদ স্যার। ভালো থেকো আবির, তোমার জন্য শুভকামনা। এরপর একজন স্টাফ আবিরের হাতে একটি কাপড়ের পুঁটলি দিলেন। এটা তোমার জিনিস, যেদিন এসেছিলে সেদিন যা যা ছিল। আবির পুঁটলিটা খুললো। ভেতরে সেই পুরনো বিবর্ণ জামাটা ছিল, যেটা পরে সে সেই রাতে বাবার বাড়ি থেকে জাওয়াদ আঙ্কেলের বাড়িতে এসেছিল। আর তার সাথে ছিল তার বাবার দেওয়া প্রিয় লকেটটি। লকেটটি হাতে নিতে তার বাবার কথা মনে পড়ল। চোখে পানি এসে গেল। পুঁটলি হাতে নিয়ে আবির সংশোধনাগারের গেটের দিকে এগিয়ে গেল। ভারী লোহার গেটটা খুলে গেল। আবির বাইরে পা রাখলো। সকালের আলো তার চোখে এসে লাগলো। মুক্ত বাতাস তার শরীর ছুঁয়ে গেল। সে দাঁড়িয়ে পড়ল। পিছনে সংশোধনাগারের উঁচু দেওয়াল, সামনে অচেনা পৃথিবী। সে জানে তার কাঁধে অনেক দায়িত্ব। বাবার খুনের বিচার, আয়েশা খালার হত্যার রহস্য উদ্ঘাটন, নিজের ওপর থেকে মিথ্যা অপবাদের দাগ মোছা, আর সেই সাথে তার বাবার রেখে যাওয়া বিশাল ব্যবসা সামলানো। আবির হাতে ধরা লকেটটা শক্ত করে ধরল। তার মনে দৃঢ় প্রতিজ্ঞা, সংশোধনাগারের জীবন তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী করেছে। এবার তার আসল লড়াইয়ের পালা। বাবার সম্পত্তি বুঝে নিয়ে সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আবির আহমেদ মুক্ত হয়েছে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মিশন তখনও বাকি ছিল। এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি কালচারাল অনুষ্ঠানে প্রথম মেঘলার সাথে পরিচয় হয় আদিল চৌধুরীর। আদিল একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তবে অন্য বিভাগের। তার বাবা মনসুর চৌধুরী শহরের একজন অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী। আদিল সুদর্শন, স্মার্ট এবং বন্ধুদের মধ্যে জনপ্রিয়। তার চলাফেরা একটা আভিজাত্য ছিল। অনুষ্ঠানে মেঘলা একটি নাচের পারফরমেন্স করছিল। আদিল দর্শকদের মধ্যে বসেছিল এবং মেঘলার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের শেষে বন্ধুদের ভিড়ে আদিল মেঘলার কাছে এগিয়ে গেল। আদিল মেঘলার দিকে তাকিয়ে বলল, আপনার পারফরমেন্সটা অসাধারণ ছিল। তার চোখে মুখে মুগ্ধতা স্পষ্ট। মেঘলা হেসে ধন্যবাদ জানালো। ধন্যবাদ। আমি আদিল চৌধুরী, এই ইউনিভার্সিটিতেই পড়ি, বিজনেস স্টাডিজে। আমি মেঘলা রহমান, সোশিওলজি। আপনার নাচ দেখে মনে হচ্ছিল আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন। এতটা সাবলীলতা সত্যি ইমপ্রেসিভ। ছোটবেলা থেকে শেখা। মেঘলা সংক্ষেপে উত্তর দিল। তাদের মধ্যে অল্প কিছুক্ষণ কথা হলো, ফোন নম্বর বিনিময় হলো। আদিলের চোখে মুখে ছিল স্পষ্ট আগ্রহ। মেঘলারও খারাপ লাগেনি আদিলকে। পরের দিন আদিল মেঘলাকে ফোন করলো। হ্যালো মেঘলা। হ্যাঁ আদিল। কি করছেন ক্লাসে? না, ক্লাস শেষ হয়েছে, লাইব্রেরিতে এসেছিলাম একটা বই নিতে। ও আচ্ছা, ফিরে আছেন এখন? কফি খেতে আসবেন আমার সাথে? আদিল প্রস্তাব দিল। মেঘলা একটু ইতস্তত করলো, কিন্তু আদিলের আগ্রহ দেখে না বলতে পারল না। কোথায়? ইউনিভার্সিটির ক্যান্টিনের পাশেই নতুন কফি শপটা হয়েছে, চলুন ওখানেই যাই। ঠিক আছে, আসছি আমি। মেঘলা রাজি হলো। কফি শপে বসে তাদের দীর্ঘক্ষণ কথা হলো। পড়াশোনার শখ, ভবিষ্যৎ পরিকল্পনা, নানা বিষয়ে কথা বলতে বলতে তারা আবিষ্কার করলো তাদের অনেক পছন্দ অপছন্দ মিলে যায়। আদিল খুবই কেয়ারিং ভঙ্গিতে কথা বলছিল। মেঘলার ভালো লাগছিল তার সঙ্গ। আপনার সাথে কথা বলে সময় কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারিনি। আমরাও তাই ভেবেছিলাম অল্প কিছুক্ষণ বসবো। না, আমার মনে হয় আমাদের আরও অনেক কথা বলার বাকি আছে। আমরা কি আবার দেখা করতে পারি? পারেন। এরপর তাদের নিয়মিত দেখা হতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, কফি শপে, বইমেলায়, পার্কে। প্রতিটি সাক্ষাতে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। আদিল মেঘলার প্রতি ছিল অত্যন্ত মনোযোগী। মেঘলার ছোট ছোট পছন্দের কথা তার মনে থাকতো। মেঘলার যে কোনো সমস্যায় আদিল পাশে থাকতো। একদিন পার্কে বসে তারা কথা বলছিল। সন্ধ্যার আলো ম্রিয়মান হয়ে আসছিল। আদিল মেঘলার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, মেঘলা, আমি বুঝতে পারছি আমার জীবনে কি হচ্ছে। কি হচ্ছে আদিল? আমি মনে হয়
তোমার প্রেমে পড়ে গেছি। আদিল সরাসরি বলল। তার চোখে মুখে ছিল গভীর আবেগ। প্রথম দিন থেকেই তোমার নাচ দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপর তোমার সাথে কথা বলে, তোমার ভেতরের মানুষটাকে জেনে আমি নিশ্চিত আমি তোমাকে ভালোবাসি মেঘলা। মেঘলার মুখে লাজুক হাসি ফুটে উঠল। আদিলের এই সরাসরি স্বীকারোক্তি তার ভালো লাগলো। সে নিজেও যে আদিলের প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা বুঝতে পারছিল। আমিও তোমাকে। মেঘলা পুরোপুরি বলতে পারল না। আদিল মেঘলার হাতটা আরো শক্ত করে ধরে বলল, বলো মেঘলা, বলো তুমিও আমাকে ভালোবাসো। আমার বিশ্বাস তুমিও ঠিক একই জিনিস অনুভব করছো। মেঘলা আদিলের চোখে চোখ রাখলো। তার ভেতরে তখন এক অপূর্ব অনুভূতি। আদিলের ভালোবাসা তার মনকে ছুঁয়ে যাচ্ছিল। মেঘলা ফিসফিস করে বলল, হ্যাঁ আদিল, আমিও তোমাকে ভালোবাসি। আদিলের মুখে রাজ্যের আনন্দ ফুটে উঠল। সে মেঘলার হাত ধরে তার গালে একটা হালকা চুমু খেলো। আমি জানতাম তুমিও আমাকে আমার মতোই অনুভব করো, সে বলল উচ্ছ্বসিত হয়ে। এরপর থেকে তাদের সম্পর্ক আরো গাঢ় হলো। তারা হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম। আদিল মেঘলাকে ভালোবাসে ভরিয়ে রাখত। প্রতিদিন ফোন মেসেজ তো ছিলই, তার বাইরেও আদিল মেঘলাকে নিয়ে লং ড্রাইভে যেত, ভালো রেস্টুরেন্টে খেতে যেত, সারপ্রাইজ গিফট দিত। মেঘলা আদিলের এই রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। তার মনে হতো সে যেন একজন রাজকুমারী। একদিন আদিল মেঘলাকে নিয়ে গেল শহরের বাইরে একটি নিরিবিলি জায়গায়। চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ। একটি লেকের ধারে বসে তারা গল্প করছিল। মেঘলা আদিলের কাঁধে মাথা রেখে বলল, আদিল, আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। তোমাকে পেয়ে আমার জীবনটা পূর্ণ হয়ে গেছে মেঘলা। আগে ভাবতাম এত টাকা, এত আরাম, এটাই সব। কিন্তু তোমার ভালোবাসা আমাকে বুঝিয়েছে আসল সুখ কোথায়। মেঘলা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সবসময় এভাবেই ভালোবেসে যাব। কোনোদিন তোমার চোখে পানি আসতে দেব না। আমি জানি আদিল, তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে। আদিল মেঘলার মুখটা আলতো হাতে উঁচু করলো, ভালোবাসা মাখা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে কাছে এসে মেঘলার কপালে চুমু খেলো। তারপর চোখে নাকে গালে মেঘলা চোখ বন্ধ করে আদিলের স্পর্শ অনুভব করছিল। তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে চারপাশের জগৎ তাদের কাছে অর্থহীন মনে হতো। আদিল মেঘলার ঠোঁটের কাছে এলো। মেঘলার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আদিল আলতো করে মেঘলার ঠোঁটে চুমু খেলো। প্রথম চুমু, ভালোবাসা আর আবেগে ভরা। সেই চুমু আরও গভীর হলো। মেঘলার গা শিউরে উঠছিল। তাদের মনে তখন শুধু একে অপরের প্রতি তীব্র আকর্ষণ আর গভীর ভালোবাসা। তারা একে অপরের মধ্যে যেন নিজেদের খুঁজে পেয়েছিল। এই মুহূর্তগুলো তাদের বন্ধনকে আরও মজবুত করছিল। তাদের কথোপকথনগুলো ছিল শুধুই ভালোবাসার আর ভবিষ্যতের স্বপ্নে ভরা। আমরা বিয়ে করে কোথায় থাকবো আদিল? আমরা আমাদের স্বপ্নের একটা ফ্ল্যাট কিনব। তুমি যেভাবে সাজাতে চাও সেভাবেই সাজাবে। সকালে আমি নিজের হাতে তোমার জন্য কফি বানাবো। উইকেন্ডে আমরা লং ড্রাইভে যাব। আর যখন আমাদের বাচ্চা হবে? তখন সেই ছোট্ট সোনামণিকে নিয়ে আমাদের জীবনটা আরও রঙিন হয়ে যাবে। আমি ওকে তোমার মতোই নাচ শেখাবো, আর তুমি আমার মতো ওকে স্মার্ট করে তুলবে। তুমি সবকিছু এত সুন্দর করে বলো আদিল। কারণ আমার ভবিষ্যৎটা তোমার সাথে মেঘলা। তোমাকে ছাড়া কোনো ভবিষ্যৎ আমি কল্পনাও করতে পারি না। তাদের ভালোবাসা এতটাই অন্ধ ছিল যে তারা বাস্তবতার কঠিন দিকগুলো দেখছিল না। আদিল তার পরিবার সম্পর্কে কিছুটা বললেও মেঘলা বুঝতে পারেনি তার বাবার প্রভাব আর মানসিকতা কতটা ভিন্ন। জাওয়াদ খান আদিলের পারিবারিক পটভূমি সম্পর্কে জেনে কিছুটা চিন্তিত ছিলেন। হয়তো মনসুর চৌধুরীর বেআইনি কাজ বা প্রভাব খাটানোর ব্যাপারে তার কিছু ধারণা ছিল। তিনি মেঘলাকে বারবার আদিলের ব্যাপারে ভেবে দেখতে বলেছিলেন। মেঘলা বাবাকে বোঝানোর চেষ্টা করত। বাবা, আদিল খুব ভালো ছেলে, তুমি ওকে চেনো না। ও যেমন আমার যত্ন নেয়, আমার সব কথা শোনে, এমন আর কেউ পারবে না। আমি জানি মা, কিন্তু আমি ওর পরিবার সম্পর্কে যা জানি, মনসুর চৌধুরী খুব সহজ মানুষ নন। ওদের প্রভাব প্রতিপত্তি অনেক। তুমি কি পারবে ওদের সাথে মানিয়ে নিতে? আদিল আমার সাথে আছে বাবা, ও আমাকে সব কিছু থেকে রক্ষা করবে।
কিন্তু জাওয়াদ খানের চিন্তা কমতো না। ফাতেমা বেগম ও আদিলের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাতেন না। তার কাছে আদিলের পরিবার খুব প্রভাবশালী, তাদের সাথে সম্পর্ক মানে অনেক ঝামেলা। তবুও মেঘলা আদিলের ভালোবাসায় মগ্ন। তার মনে হয় ভালোবাসার সব বাধা জয় করতে পারবে। ওইদিকে আবির সংশোধনাগার থেকে বের হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল। শহরের জীবন তাকে অচেনা মনে হলো। এই বছরে কত কিছুই না বদলে গেছে, কিন্তু তার লক্ষ্য স্থির। সবার আগে পড়াশোনাটা শেষ করতে হবে। সংশোধনাগারে সে যতটুকু পেরেছে পড়েছে, কিন্তু আনুষ্ঠানিক ডিগ্রি দরকার। আর দরকার সেই সম্পদের অধিকার, যেটা তার বাবা তার জন্য রেখে গেছেন। সে জানতো প্রাপ্তবয়স্ক হলে বাবার সব সম্পত্তি তার হবে। সেই সম্পত্তির খবর কে রাখছে সেটা তার জানা দরকার। তার বাবার পারিবারিক উকিল ব্যারিস্টার করিম চৌধুরী সব দেখাশোনা করছেন। আবির হেঁটে চলল শহরের পথে। তার গন্তব্য ব্যারিস্টার করিম চৌধুরীর অফিস। পুরনো ঠিকানা মনে আছে আবিরের। সেই ঠিকানা খুঁজে বের করে সে ট্যাক্সি নিল। ব্যারিস্টার করিম চৌধুরীর চেম্বার তখন কর্মব্যস্ত। রিসেপশনে একজন তরুণী বসেছিল। আবির ভেতরে ঢুকলো। তার পরনে সাধারণ পোশাক, মুখে দৃঢ়তার ছাপ। রিসেপশনিস্ট আবিরকে দেখে প্রশ্ন করলো, জি, কাকে চাইছেন? আবির শান্ত গলায় উত্তর দিল, আমি ব্যারিস্টার করিম চৌধুরীর সাথে দেখা করতে চাই। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কি? না, আসলে আমি জনাব আনোয়ার হোসেনের ছেলে আবির আহমেদ। তরুণীটি আনোয়ার হোসেন নামটি শুনে কিছুটা অবাক হলো। সম্ভবত তিনি সেই বিখ্যাত ব্যবসায়ীর নাম শুনেছেন, কিন্তু আবির আহমেদ নামটি তার কাছে অপরিচিত মনে হলো। এই সাধারণ চেহারার যুবক যে মরহুম আনোয়ার হোসেনের ছেলে হতে পারে, এটা তার বিশ্বাস হচ্ছিল না। তরুণীটি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলো, জনাব আনোয়ার হোসেন মানে মরহুম আনোয়ার হোসেন? হ্যাঁ। কিন্তু আমি তো জানি না ওনার ছেলে তো অনেক ছোট ছিলেন। আপনি ওনার ছেলে? তরুণীটির কণ্ঠে স্পষ্ট সন্দেহ। আবির বুঝতে পারল দীর্ঘদিন সে বাইরের জগতের আড়ালে ছিল, তাকে চেনার কথা নয়। হ্যাঁ, আমি ওনার ছেলে। আমার জরুরি কথা আছে ব্যারিস্টার সাহেবের সাথে। তরুণীটি কিছুটা দ্বিধা নিয়ে ইন্টারকমে ব্যারিস্টার করিম চৌধুরীকে ফোন করলো। স্যার, একজন লোক এসেছেন, বলছেন উনি মরহুম আনোয়ার হোসেন সাহেবের ছেলে, আপনার সাথে দেখা করতে চান। আবির আহমেদ নাম বলছেন। ব্যারিস্টার করিম চৌধুরী তখন একটি জরুরি ফাইলে কাজ করছিলেন। আবির আহমেদ নামটা শুনে তিনি ভুরু কুঁচকালেন। আনোয়ার হোসেনের ছেলে তো অনেক ছোট ছিল, আর তারপর তো সে কোথায় চলে গেল কোনো খবরই ছিল না। অনেক বছর হয়ে গেল। তিনি ভাবতেই পারেননি সেই ছেলেটা আবার আসবে। ব্যারিস্টার করিম চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন, পাঠিয়ে দাও। আবিরকে ভেতরে নিয়ে যাওয়া হলো। বিশাল চেম্বার, ফাইলপত্র ভর্তি। মাঝখানে বিশাল ডেস্কে বসে আছেন ব্যারিস্টার করিম চৌধুরী। চুল পেকেছে কিছুটা, চোখে মোটা ফ্রেমের চশমা, গম্ভীর মুখে ফাইলের দিকে তাকিয়েছিলেন। আবিরকে দেখে তিনি মাথা তুললেন, সামনে দাঁড়ানো যুবকটির দিকে তাকালেন। এই মুখটা কি কিছুটা চেনা, কিন্তু এত বড়। শেষ যখন দেখেছিলেন তখন আবির একটা ছোট্ট শিশু। ব্যারিস্টার করিম চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। জি বসুন। আপনি আবির আহমেদ বলছেন, মরহুম আনোয়ার হোসেন সাহেবের ছেলে? আবির বসলো। তার ভেতরে কিছুটা উত্তেজনা, কিছুটা ভয় কাজ করছিল। হ্যাঁ, আমি আবির আহমেদ।